আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাহমিনা ফেরদৌস তন্নি, শিশু স্বাস্থ্য নিয়ে কর্মরত। আজ আমাদের স্টুডিওতে আমরা আলোচনা করব মা হওয়ার আগের প্রস্তুতি নিয়ে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্ত্রী এবং প্রসূতিবিদ্যা নিয়ে কর্মরত ডক্টর জুলফা সুলতানা সানা। স্বাগতম আপনাকে। ধন্যবাদ ডক্টর তন্নি আপু। আম, আমাদের দেশে মায়েরা কিন্তু সচেতন হন গর্ভধারণ করার পর, মানে প্রেগনেন্সির পরে গিয়ে কিন্তু তারা সচেতন হন আর কি। তার আগে ওটার প্রিপারেশনের একটা ব্যাপার যে থাকে ওটা নিয়ে অনেকেই হয়তো জানে না বা ওটা মেনটেন করা হয় না। কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে একটি সুস্থ চারা গাছের জন্য যেমন উর্বর মাটির প্রয়োজন হয়, ঠিক তেমনি কিন্তু একটি সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য ওইভাবেই মায়ের শরীরটাকে আগে ভাগে প্রিপেয়ার করে নেওয়া হয়। আর আজকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আপনাদের অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা আছে, অনেক ধরনের অনেক প্রশ্ন আছে। আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বা পরবর্তী আমাদের যে কোনো এপিসোডে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। আমরা শুরুতে আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ করা। যারা পিল খাচ্ছেন বা যারা ইনজেকশন নিচ্ছেন, তারা পিল বা ইনজেকশন বন্ধ করার ঠিক কতদিন পরে বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিতে পারবেন? তুমি আপু, আসলে পিল বন্ধ করার সাথে সাথেই কিন্তু কনসিভ করে ফেলা যায়, প্রেগনেন্ট হয়ে যাওয়া যায়। কিন্তু আমরা বলি যে পিল বন্ধ করার পর অন্তত 2 থেকে 3 মাস সময় নিতে, বা অন্তত 1 থেকে 2টা মাসিক, নিয়মিত মাসিক হয়ে যাওয়ার পর বাচ্চাটা কনসিভ করার ট্রাই করতে। কারণ হচ্ছে আমাদের জরায়ুগুলা লং টাইম পিল খাওয়ার ফলে হয় কি, জরায়ুর ভিতরের যে আস্তরণটা, যেটাকে আমরা মেডিকেল টার্মে এন্ডোমেট্রিয়াম বলে থাকি, সেই এন্ডোমেট্রিয়ামটাও অনেকটুকু দুর্বল হয়ে যায় বা পাতলা হয়ে যায় বলা যায়। তো যার কারণে আমরা এটাকে 2 থেকে 3 মাস সময় দিলে এটা আগের জায়গায় ফিরে আসতে পারে, আগের মতো রক্ত সঞ্চালন এখানে নিয়মিত হয়ে যায়। তো তাই আমরা বলি যে 2 থেকে 3 মাস সময় দিতে। আর রইলো ইনজেকশনের ব্যাপারটা, যারা হচ্ছে 3 মাস মেয়াদি 6 মাস মেয়াদি ইনজেকশন গুলো নিয়ে থাকে, ইনজেকশনটা তো আসলে হরমোনাল একটা বিষয়। তো আমাদের শরীরে কিন্তু হরমোন একবার একটু ইমব্যালেন্স হলে এটা আগের জায়গায় ফিরতে একটু সময় লাগে। তো দেখা যায় যারা ইনজেকশনের ওনারা ইনজেকশন ছেড়ে দেওয়ার পর বা ইনজেকশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে অনেক ক্ষেত্রে অনেকেরই 6 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে। তো এই জন্য পরিকল্পনাটি হতে হবে দীর্ঘমেয়াদী আর কি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর সানা। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, পিল বন্ধের প্রথম মাসে কি কনসিভ করা কি ঝুঁকিপূর্ণ নাকি? অনেকের মনে এটা নিয়ে ভয় তৈরি হয়, অনেকে এটা নিয়ে অনেক ধরনের ভুল ধারণা পোষণ করেন। যদি কেউ ভুল বশত পিল বন্ধের প্রথম মাসে কনসিভ করেন, সেক্ষেত্রে কি বাচ্চার কোনো ধরনের কোনো জন্মগত ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? না তুমি আপু, বৈজ্ঞানিকভাবে পিল বন্ধের সাথে কনসিভ করলে কিন্তু বাচ্চার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার ওই সম্ভাবনাটা নেই। কিন্তু যেহেতু জরায়ুর আস্তরণটা পুরোপুরি তখনো তৈরি হয় না, বাচ্চা ধারণ করার ক্ষমতাটা তখনো পুরোপুরি আসে না, এই জন্য বাচ্চা প্রথম 3 মাসের মধ্যে বাচ্চা যদি গর্ভে আসে তখন কিন্তু প্রথম 3 মাসে বা ফার্স্ট ট্রাইমেস্টার আমরা যেটা বলি, ওই টাইমে কিন্তু একটা মিসক্যারেজ হওয়ার ঝুঁকি থাকে, আর্লি মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যাওয়ার চান্সেস থাকে। এই জন্যই আমরা বলি যে আপনার মানে পিল ছেড়ে দেওয়ার পর অন্তত 1 থেকে 2টা স্বাভাবিক মাসিক হয়ে যায়। 1 থেকে 2টা স্বাভাবিক মাসিক হওয়া মানে কি 1 থেকে 2 মাস গ্যাপ যাওয়া, এরপরই বাচ্চাটা নিতে বলি আর কি, যে তারপরেই চেষ্টাটা শুরু করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ডক্টর সানা, আমাদের কাছে অনেক মা আসেন যারা একবার গর্ভপাতের শিকার হয়েছেন বা দেখা যাচ্ছে যে বারবার গর্ভপাতের শিকার হচ্ছেন। তাদের একটা প্রশ্ন থাকে যে আমি আবার কবে থেকে চেষ্টা করতে পারবো, বা আমি কি এখন আবার গর্ভধারণের জন্য প্রস্তুত কিনা? হ্যাঁ আপু, এটি খুব সংবেদনশীল একটি প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমরা জানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সাধারণত 3 থেকে 6 মাস সময় নিতে বলা হয়। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট বলছে যে যদি মা শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তার কোনো বড় ধরনের কোনো জটিলতা না থেকে থাকে, তাহলে হচ্ছে সে 1 থেকে 2টি স্বাভাবিক মাসিকের পরই আবার মানে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারে, মানে গর্ভধারণের চেষ্টা করতে পারে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে শারীরিক প্রস্তুতির চেয়েও কিন্তু মানসিক প্রস্তুতির বিষয়টা, এটাকে প্রাধান্য দিতে হবে আমাদের বেশি। আর আসলে এই টাইমটাতে যেহেতু অলরেডি একটা
মিসক্যারেজের চান্স বা মিসক্যারেজ হওয়ার একটা ঘটনা আছে, ওই টাইমে একটু ব্লিডিং তো হয়েই থাকে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে ফলিক অ্যাসিড এবং আয়রন সাপ্লিমেন্ট কিন্তু এই টাইমে বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে বরঞ্চ আরো একদম রেগুলার যাতে আরো নিয়মিত খেতে হবে। তার মানে হচ্ছে গিয়ে যদি কোনো পিল খায় বা কোনো ইনজেকশন নেয় বা যদি কোনো মিসক্যারেজও হয়, এসব ক্ষেত্রে হচ্ছে কি অন্তত পক্ষে 1-2 সাইকেল স্বাভাবিক হওয়া পর্যন্ত মাকে অপেক্ষা করতে হবে, যাতে তার জরায়ুটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে এবং তার রক্ত সঞ্চালনটা ভালোভাবে হয়। যে জায়গাটায় বাচ্চাটা থাকবে, যে জায়গাটায় বাচ্চাটা বেড়ে উঠবে, সেই জায়গাটা যাতে পোক্ত হয়, শক্ত হয় এবং বাচ্চাটা সেখানে ঠিকভাবে বেড়ে উঠতে পারে। ঠিক, ধন্যবাদ ডক্টর সানা। গুগল এবং আমাদের ইনবক্সে সবচেয়ে বেশি একটা প্রশ্ন আসে, বাচ্চা নিতে চাইলে মিলনের সঠিক সময় কোনটি? অনেক নারী পিরিয়ড বা ওভুলেশন পিরিয়ডের এই যে সাইকেলটা বা ওভুলেশনের যে সাইকেলটা, এটা নিয়ে আসলে অনেক বেশি দুশ্চিন্তা করেন। অনেকে এটা আসলে হিসাবটাই বুঝে উঠতে পারেন না, খেই হারিয়ে ফেলেন। আমাদের দর্শকদের জন্য আপনি যদি এটা সহজভাবে একটু বুঝিয়ে বলতেন। জি, অবশ্যই তনি আপু। আপু, এই বিষয়টা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, কিন্তু আমরাই এটাকে জটিল করে ফেলি বা জটিল করে দেখি। আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস এন্ড গাইনোকোলজিস্টস এর মতে 28 দিনের যে মাসিক চক্রটা, এটাই নরমাল, এটাই স্বাভাবিক একটা আদর্শ মাসিক চক্র। কিন্তু এখানে আসল বিষয়টা হলো ওভুলেশনটা। আমাদের বুঝতে হবে ওভুলেশনটা কি। সাধারণত মাসিক শুরু হওয়ার 14তম দিনে ওভুলেশন হয়ে থাকে। কিন্তু অনেকে তো আপু আসলে পিরিয়ডটাই স্বাভাবিক না, 28 দিনের পিরিয়ড হয় না। হ্যাঁ আপু, তাও ঠিক, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ 21 দিন পর হলে বা এর মধ্যে 21 থেকে 35 দিনের মধ্যেও যদি সাইকেলটা মাসিক হয়ে থাকে, এটাও কিন্তু স্বাভাবিক। এখানে অস্বাভাবিক কিছু নেই। আর তবে যারা মা হতে চাইছেন তাদের জন্য ফার্টাইল উইন্ডো, এই জিনিসটা, ফার্টাইল উইন্ডোটা চেনা খুব জরুরি। যেটা হচ্ছে ডিম্বাণু, আমাদের শরীরে ডিম্বাণু জীবিত থাকতে পারে সর্বোচ্চ 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত। কিন্তু শুক্রাণু বেঁচে থাকতে পারে 3 থেকে 5 দিন পর্যন্ত। এই জন্য ওভুলেশনের প্রথম 3 দিন এবং পরের 1 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের জন্য। আর ডিম্বাণু বের হওয়ার আগে কিন্তু শরীরের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসে, কিছুটা বেড়ে যেতে পারে। আবার হচ্ছে জরায়ু থেকে এক ধরনের পিচ্ছিল রস নির্গত হয়ে থাকে। তো এইসব ছোট ছোট জিনিস খেয়াল করলে আমরা বুঝতে পারি যে সময়টা এখন অনুকূল। আর আন্তর্জাতিক গাইডলাইন এখন বলে যে বেশি দুশ্চিন্তা না করে মাসিকের 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন পরপরই যেন স্বামী স্ত্রী মিলন করে বা সহবাস করে। এই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে। আচ্ছা, তার হচ্ছে আমাদের যাদের মাসিক 21 দিনে হয় এটাও স্বাভাবিক, যাদের মাসিক 35 দিনে হয় এটাও স্বাভাবিক। তার 21 থেকে 35 দিনের মধ্যে সাইকেলটা থাকলেই হচ্ছে কি এটা স্বাভাবিক একটা মাসিক চক্র। এবং এই মাসিক চক্রের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে ওভুলেশন টাইমটা। ওভুলেশন টাইমের কিছু সিমটম আপনি আমাদেরকে বললেন, এই সিমটম গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই টাইমটা আমাদের এখন ফার্টাইল টাইম এবং আমরা এই সময়টাই মিলনে সর্বোচ্চ সম্ভাবনা থাকে বাচ্চা কনসিভ করার। জি, ধন্যবাদ ডক্টর সানা। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসলে আমাদের আজকের এই প্রোগ্রাম, প্রি কনসেপশন ভিজিট, এটা কেন জরুরি? আমরা অনেকে বলি যে প্রি কনসেপশন ভিজিট পেশেন্ট বলি বা যারা গর্ভধারণ করতে চাইছেন তাদেরকে অনেককে আমরা অনেকভাবে কাউন্সিলিং করি। অনেককে দেখি যে আমরা যেটা আমাদের সমাজে যেটা দেখি, অনেকে হচ্ছে বাচ্চা কনসিভ করার পরে প্রথম 3 মাস যাওয়ার পর একটা আলট্রা করতে যান। আলট্রা করে দেখেন যে আসলে বাচ্চা কনসিভ হয়েছে কিনা বা তার এখন হার্টবিট আসছে কিনা। এর আগে আমাদের কোনো প্রস্তুতি থাকে না। এটা আমরা আসলে কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখি। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন আসলে এই প্রি কনসেপশন ভিজিটটা কেন জরুরি, আমরা এখানে কি দেখি? আপু, এটা আসলে খুবই জরুরি। কারণ কেন আমি বলছি, আমরা মূলত তখন একটি হেলথ ম্যাপ তৈরি করি। যেখানে আমরা দেখি যে মায়ের বর্তমান বয়স কত, তার এখন ওজন কত, বা তার হচ্ছে পিরিয়ড কি নিয়মিত হচ্ছে নাকি হচ্ছে না। তো এছাড়া তার ফ্যামিলি হিস্ট্রিও নেওয়া হয়। যেমন ধরেন তার ফ্যামিলিতে কারো কোনো ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা থ্যালাসেমিয়া বা হার্টের কোনো সমস্যা, এই ধরনের কোনো রোগ আছে কিনা কারো। অনেক সময় অনেক লুকোনো সমস্যা থেকে থাকে যেগুলো এমনি দেখা যায় না, কিন্তু গর্ভাবস্থায় এগুলো কিন্তু প্রকট হয়। তো এই ভিজিট গুলো সেই ঝুঁকিগুলোকেই আগে কমিয়ে আনতে সাহায্য করে আর কি। আচ্ছা, দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন এখন আমরা কেন বারবার এই জিনিসটাতে জোর দিই। বিয়ের পরপরই আসলে সমাজে থেকে, ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে যে বাচ্চা কখন নিচ্ছ, বাচ্চা কখন হবে, বাচ্চা কেন এখনো হচ্ছে না, এই একটা মানসিক একটা প্রেশার থাকে। এই মানসিক প্রেশারটাকে এক পাশে সরিয়ে রেখে যারা আসলে
বাচ্চা নিতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন, তাদের জন্য এটা অনেক বেশি জরুরি যে আসলে এখনই সময় ডক্টরের কাছে যাওয়ার এবং এখনই সময় একটা নিয়মিত গাইডলাইনে চলে আসার। অনেক বাবা-মার কাছে প্রশ্ন থাকে যে আমি তো পুরো প্রেগন্যান্সির সময় সুস্থ ছিলাম, কিন্তু আমার বাচ্চা কেন অসুস্থ হলো? তো এখানে আসলে এটা অনেক বড় একটা ফ্যাক্টর যে এই যে ডক্টর সানা যেটা বললেন যে আমরা কি চেক করি প্রি কনসেপশন ভিজিটে। বাচ্চার মা-বাবা যিনি এখন মা বা বাবা হতে চাইছেন, তাদের ফ্যামিলি হিস্ট্রি ইজ এ বিগ রোল ফর এ গুড চাইল্ড, হেলদি চাইল্ড। ওকে, সো এগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। অনেকেই আমরা এরকম অনেক রোগী পাই, অনেক মাকে পাই যারা আসলে পুরো প্রেগনেন্সি টাইমে কোনো ধরনের কোনো ডক্টর দেখাননি, 2 বার হয়তোবা আলট্রা করেছেন, শেষের দিকে একবার, শুরুর দিকে একবার। শুরুর দিকে করা হয়, অনেকেই বলেন যে আমি বাচ্চা শুরুর দিকে একটা আলট্রাটা করেছি এই জন্য যে বাচ্চা কখন হবে এটা আমরা জানতে চাইছি, আর শেষের দিকে একটা আলট্রা করেছি বাচ্চার লিঙ্গ বা বাচ্চা এখন কোন পজিশনে আছে এইসব জানার জন্য। তো এগুলো আসলে এই যে ভ্রান্ত ধারণা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটা সুস্থ স্বাভাবিক শিশুই কিন্তু একটা জাতির ভবিষ্যৎ, একটা দেশের ভবিষ্যৎ। তো আমাদের একটা সুস্থ ভবিষ্যতের জন্য এবং সুস্থ শিশুর জন্য অবশ্যই আমাদের পূর্ব প্রস্তুতি খুবই জরুরি। আমরা একটা মোবাইল ফোন কেনার সময় অনেক স্পেসিফিকেশন দেখি, কিন্তু একটা শিশু দুনিয়ায় আসার আগে মার শরীর কতটুকু এই বাচ্চা ধারণ ক্ষমতার জন্য কতটুকু প্রস্তুত, এই স্পেসিফিকেশন আমরা কখনো দেখি না। বাচ্চার জন্য অনেক শপিং করি, ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু মায়ের শরীরের খবর আমরা রাখি না। কিন্তু এই খবরটা রাখা কতটা জরুরি আমরা আশা করছি আমাদের দর্শকরা, আমাদের শ্রোতারা শুনছেন এবং বুঝতে পারছেন, এবং আপনারা আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আমরা এখন আমাদের পরের প্রশ্নে চলে আসি। আমাদের এখন যে পয়েন্ট আপনি যে বললেন যে আমরা অনেক কিছু দেখি, পারিবারিক হিস্ট্রি দেখি, আমরা মায়ের কোনো লুকানো সমস্যা আছে কিনা। এই লুকানো সমস্যাগুলোর মধ্যে আপনারা অনেক ধরনের সমস্যা পেতে পারেন। আমি যদি ভুল না করে থাকি ডক্টর সানা আপনি শুধরে দিবেন আমাকে। অনেকেই আছে যে আসলে বলেন যে আমার তো কোনো ধরনের কোনো রোগই নেই। একটা কমন একটা রোগ প্রেগন্যান্সির সময় বলা হয়ে থাকে যে হ্যাপাটাইটিস বা থাইরয়েডের সমস্যা, এই ধরনের কিছু সমস্যা থাকে যেগুলো আসলে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে আমি তো সুস্থই আছি, আমার তো কোনো থাইরয়েডের সমস্যা নেই, আমার কোনো থাইরয়েডের ওষুধ খেতে হয় না, তাহলে আমার বাচ্চা বা পেটে আসার পর আমার কোনো থাইরয়েডের সমস্যা হলো। বা অনেক সময় দেখা যায় হ্যাপাটাইটিস একেবারে সাইলেন্টলি শরীরে আছে, কিন্তু আমরা আসলে রক্ত পরীক্ষা করি না, বা যেহেতু আমরা কোনো ধরনের সিমটম দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমরা কোন ডাক্তারের কাছে যাচ্ছি না, আমরা জানতে পারছি না যে আমার শরীরে হ্যাপাটাইটিস খুব সাইলেন্টলি কিন্তু বসবাস করছে। এই অবস্থায় যখন প্রেগনেন্ট হওয়ার একটা মা যখন বাচ্চা কনসিভ করেন, তখন এই হ্যাপাটাইটিস পরবর্তীতে বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ, এবং পুরো প্রেগনেন্সি লাইফে একটা মা 7 মাস বা 9 মাস কষ্ট করার পর একটা অসুস্থ বাচ্চা যখন দুনিয়ায় আসে, তখন সেটা মার মানসিক স্বাস্থ্যের জন্য এবং পরিবারের জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়। তো আমরা 4 নম্বর পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে থাইরয়েড। এটি নিয়ে আমাদের দেশের মায়েদের অনেক ধরনের ভুল ধারণা আছে। জি আপু, একদম সত্যি কথা। আসলে অনেকে মনে করেন যে থাইরয়েড বলতেই গলায় ফোলা। মানে আমার তো গলায় কোনো ধরনের ফোলা নেই, হ্যাঁ, হ্যাঁ। আমি কেন পরীক্ষা করাবো? আমার থাইরয়েডের কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো আসলে একটা ভুল ধারণা। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বলে কিন্তু একটা কথা আছে। আচ্ছা, আমরা বলে থাকি সাধারণ মানুষের জন্য থাইরয়েড লেভেল মানে TSH লেভেল যেটা ওইটা নরমাল হচ্ছে 4.5 থেকে 5 পর্যন্ত, 4.5 to 5 পর্যন্ত। কিন্তু একজন মা যিনি গর্ভধারণ করতে চাচ্ছেন, মানে প্রেগন্যান্সি প্ল্যান করছেন, তার জন্য আমরা সবসময় বলি যে চেষ্টা করতে হবে যেন তার TSH টা 2.5 এর নিচে রাখা যায়। রাখাটা খুব উচিত, জরুরি। কারণ হচ্ছে গর্ভাবস্থায় প্রথম 3 মাস কিন্তু বাচ্চার নিজের মানে কোনো থাইরয়েড থাকে না, মানে সে হচ্ছে থাইরয়েডের যে গ্রন্থিটা ওটা থাকে না, তার ডেভেলপ করে না। সে হচ্ছে তখন মায়ের হরমোনের উপরে কমপ্লিটলি নির্ভরশীল। হ্যাঁ, তো মায়ের থাইরয়েড ঠিক না থাকলে তখন কিন্তু বাচ্চার বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, এবং জন্মের পর কিন্তু বাচ্চার IQ কম হওয়ার ঝুঁকিটা থাকে, জন্মগত ত্রুটিও থাকতে পারে। হ্যাঁ, যেটা হয় থাইরয়েডের অভাবে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে। জি, এরকম আরো অনেক কিছুই সমস্যা হতে পারে, জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, হার্টের সমস্যা হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। জি। ধন্যবাদ ডক্টর সানা। আমরা আমাদের 5 নম্বর পয়েন্টে আসি, এটা হচ্ছে কি ডায়াবেটিস নিয়ে।
অনেক মা আসলে জানেনই না যে তারা ডায়াবেটিক। হুম। আবার যখন প্রথম প্রেগন্যান্সি টেস্ট করতে আসেন, প্রথম প্রেগন্যান্সির পরে যখন প্রথম টেস্ট করতে আসেন, তখন তারা দেখতে পান যে আসলে তার সুগার হাই হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে প্রথম কয়েক মাসে টোটালি কোনো ধরনের কোনো সমস্যাই নেই। হঠাৎ করে মা অসুস্থ বোধ করছেন। তারপরে মানে প্রেগন্যান্ট হয়ে যাওয়ার আরো বেশ কিছুদিন পরে যখন তার শরীর খারাপ লাগছে হঠাৎ করে, তখন ডাক্তারের কাছে আসেন এবং জানতে পারেন যে তার ডায়াবেটিস। হ্যাঁ। হয়তোবা অনেক সময় তখন সেটা অনেক দেরিও হয়ে যায়। এই ডায়াবেটিস এটা আসলে মানে বাচ্চা যখন কনসিভ করা হয়, এরপরে এটা কতটুকু আসলে ক্ষতির বাচ্চার জন্যে, মায়ের জন্যে এটা আসলে কতটুকু ক্ষতির? দুনিয়াতে আপনি যে বললেন যে এটা অনেকেই জানে না বা এটা আসলে এইসব বিষয়গুলো এতই ইম্পোর্টেন্ট, এসব ছোট, ছোট বিষয় মানে ছোট না আসলে এগুলো অনেক বড়। কিন্তু মানুষ অনেক ছোট করে দেখে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা আরকি। এখানে আমি বলি আপনাকে কনসিভ করার সময় যদি রক্তে শর্করার পরিমাণ অনেক বেশি থাকে, আচ্ছা। তবে কিন্তু বাচ্চার অঙ্গ-প্রত্যঙ্গ গঠনের সময় মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে অর্গানোজেনেসিস বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ। এই অর্গানোজেনেসিস এ কিন্তু মারাত্মক ত্রুটি হতে পারে। যেমন ধরেন হার্টে ছিদ্র থাকা হ্যাঁ। বা মেরুদণ্ডের হাড় ঠিকমতো জোড়া না লাগা। এগুলো কিন্তু অনেক বড়, বড় কিছু কমপ্লিকেশনস হ্যাঁ। যেটা মানে আমরা না মানে পেশেন্টরা সচরাচর এটাকে অনেক মানে ইগনোর করে, অবহেলা করে বিষয়টাকে। তাই আমরা বলি যে কনসিভ করার আগে হিমোগ্লোবিন A1C নামক একটা পরীক্ষা আছে, একটা স্ক্রিনিং টেস্ট। এটা করা এমনিতে। এটা যদি 6.5 বা 6.5% এর কম থাকে, তবেই কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা করুন। আর যদি দেখেন যে এটা বেশি থাকে, তবে কিন্তু ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে আগে এটা কন্ট্রোলে আনতে হবে, এরপর বেবি প্ল্যানিং করতে হবে। এক্সাক্টলি। এখানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাইছি, ডায়াবেটিস যেকোনো মানুষের যেকোনো সময় আসতে পারে। এক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি ডেফিনিটলি একটা বিগ রোল প্লে করে। অনেকের ফ্যামিলিতে বাবা-মা, ভাই-বোন বা যে কারোরই ডায়াবেটিস থাকতে পারে। কিন্তু কারো ডায়াবেটিস না থাকলে যে ওই মানুষের ডায়াবেটিস হবে না, সেটা পুরুষ বা মহিলা কারো ডায়াবেটিস হবে না, এমন কিন্তু না। সেক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ এইজন্যে, একটা মা যখন একটা বাচ্চাকে কনসিভ করেন, তখন বাচ্চাটা মায়ের শরীরে বড় হয়। এই বড় হওয়ার প্রসেসে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। মার শরীর কাছ থেকে কিন্তু সে সম্পূর্ণ পুষ্টিটা নিচ্ছে। এখন এই মায়ের যদি তার ডায়াবেটিসের সমস্যা থাকে, হরমোনের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা থাকে, তখন সেক্ষেত্রে বাচ্চার বেড়ে ওঠাতে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। সেটা হতে পারে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিকভাবে তৈরি হচ্ছে না, বা কোনো একটা অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে না। বা দেখা যাচ্ছে হার্ট তৈরি হয়েছে কিন্তু হার্টে একটা ফুটো থেকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস আছে মা জানেনই না এবং বাচ্চা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। অতিরিক্ত বড় হয়ে যাওয়া বা অতিরিক্ত ছোট হয়ে যাওয়া সবগুলো কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশন। এবং আল্টিমেটলি এগুলোতে কিন্তু বাচ্চারা পরবর্তীতে ভুগতে পারে। ধন্যবাদ ডক্টর সানা। আমি এখন আমাদের পরবর্তী যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা আগে থেকে ব্লাড প্রেশারের রোগী বা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা কি তাদের নিয়মিত ওষুধ চালিয়ে যেতে পারবেন? বা নতুন করে যদি কেউ বাচ্চা পেটে আসার পরে হাই প্রেশারে ভুগেন, সেক্ষেত্রে কি চিকিৎসা কি স্বাভাবিক আর বাকি সবাই যেরকম চিকিৎসা নিচ্ছেন হাই প্রেশারের জন্য সেরকমই হবে? আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে হাই প্রেশার, অনেক বাবা-মাই তো আসলে মারাই হচ্ছে গিয়ে এটা বুঝতেই পারেন না যে সে হাই প্রেশারে ভুগছে। তো এই ক্ষেত্রে আসলে এটার সমাধান কি? আমাদের কি আসলে প্রি কনসেপশন যে ভিজিট এবং পরবর্তীতে কনসেপশন এর পরে যে ভিজিট, এই ভিজিট গুলো কি এই ক্ষেত্রে কোন ধরনের কোন রোল প্লে করে? আপু প্রথমত আপনাকে ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করার জন্য। আসলে আমরা কম বেশি সবাই জানি যে প্রেগন্যান্সিতে কিন্তু সব ধরনের ওষুধ দেয়া যায় না। সব ধরনের ওষুধ সেফ মোটেও না। যেমন ধরেন সাধারণত মানে নন প্রেগন্যান্ট স্টেটে আমরা প্রেশারের জন্য কি দিয়ে থাকি? যে কিছু ওষুধ যেমন ACE ইনহিবিটরস অথবা ARBs এগুলা আমরা দিয়ে থাকি। কিন্তু এগুলো প্রেগন্যান্সিতে দিলে হয় কি এগুলা বাচ্চার কিডনি এবং খুলির হাড় গঠনে মারাত্মকভাবে বাধা দেয়। তো এমনকি এটি কিন্তু বাচ্চার মৃত্যুর কারণও হতে পারে। দেখেন কি পরিমাণ একটা মানে কমপ্লিকেটেড জিনিস এটা। তো এইজন্য বাচ্চা নেওয়ার অন্তত ৩ মাস আগে ডাক্তারের কাছে গিয়ে আপনি ওষুধ বদলে নিতে হবে। আপনি যে রেগুলার ওষুধটা নিচ্ছেন আপনার প্রেশারের জন্য ওইটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। না হয় আপনার প্রেগন্যান্সিটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। আমরা সাধারণত পেশেন্টদেরকে বলি যে মিথাইল ডোপা বা ল্যাবেট্রোলল এই জাতীয় আমরা ওষুধগুলা গর্ভাবস্থায় পেশেন্টদেরকে দিয়ে থাকি। আচ্ছা।
আচ্ছা, সেক্ষেত্রে যদি নতুন করে কেউ যদি হঠাৎ করে প্রেশারে ভোগেন, সেটা তারা জানতে পারবেন কিভাবে বা বুঝবেন কিভাবে? সেটা আপু আমরা তো স্ট্যান্ডার্ড ইয়ে অনুযায়ী আমরা 4 টা অ্যান্টিনেটাল ভিজিটে যেতে বলি কমপক্ষে। এরও বেশি যাওয়া উচিত। অনেকে যারা যেতে চায় না বা যেতে পারে না কোনো কারণে, একদম ন্যূনতম 4 টা ভিজিট করা উচিত। ভিজিট করলে তখন আমরা স্ক্রিনিং করে বা আমরা এটা বুঝতে ওই যে ভিজিট গুলোতে তারা যাচ্ছে, তখন আসলে ওই ভিজিট গুলোতে তাদের প্রেশার চেক করা হয়, তখন তারা বুঝতে পারবেন যে তারা আসলে হাই প্রেশারে ভুগছেন কিনা। ইভেন যদি প্রি কনসেপশন ভিজিটও যায়, সেক্ষেত্রেও আসলে পরীক্ষা করে জানা যাচ্ছে যে সে প্রেশারে ভুগছে। দ্যাট মিনস বাচ্চা কনসিভ হওয়ার আগে থেকে এবং বাচ্চা কনসিভ হওয়ার পরবর্তীতেও আমাদের ভিজিট গুলো খুবই জরুরি, বাচ্চার মায়ের কোনো ধরনের কোনো প্রেশারের সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য। এর বাইরে যদি মা বাসায় থাকেন, এর পরেও অনেকে হচ্ছে গিয়ে সুযোগ সুবিধা পান না বা সুযোগ করে উঠতে পারেন না, বা অনেকে ইচ্ছাকৃত ভাবে অনেকে হাসপাতালে আসতে চান না, ডক্টর ভিজিট করতে চান না। সেক্ষেত্রে আসলে মায়েদের জন্য কি কোনো টোটকা আছে যে এটা আসলে তারা ঘরে বসে বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে এই সিমটমসটা আসলে আমার প্রেশার হাইয়ের সাথে কোনোভাবে রিলেটেড, বা কোন ধরনের কোন সিমটম যেটা আসলে মায়েরা সহজভাবে বুঝতে পারবেন যে এটার জন্য আসলে মনে হতে পারে যে আমার প্রেশার হাই হচ্ছে বলে এটা আমার দেখা যাচ্ছে, এরকম কোনো কিছু কি আদৌ আছে? তনি আপা আসলে সব ক্ষেত্রে কিন্তু প্রেশার বাড়লে বুঝে যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে যখন খুব বেশি বেড়ে যায় বা এটা অনেকদিন ধরেই বাড়তে আছে কিন্তু মা ডাক্তারের কাছে যায় নাই, ভিজিটে যায় নাই, জানে না, তো ওই টাইমে হয় কি আপনার এটা একদম ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেল, তখন হচ্ছে বোঝা যায় কিভাবে পায়ে ফোলা চলে আসে, বলে না পায়ে পানি চলে আসে, হ্যাঁ মুখে পানি চলে আসে, হ্যাঁ গায়ে হাতে পায়ে পানি চলে আসে, বা হচ্ছে আপনার মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখে, এগুলো আসলে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। তখন হয় কি অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এই অবস্থা আসলে আমরা এত বাড়তি প্রেশার পাই, তখন জীবন মরণ দশা হয়ে যায় অনেকটুকু, খুব রিস্কি একটা সিচুয়েশন ওটা। জন্য আমি বলবো যে এইটা বুঝার বাদ ধরার দরকার নেই, কখন আমার পায়ে পানি আসতেছে, কখন গায়ে ফুল আসতেছে, কখন মাথা ঘুরাচ্ছে, ওইটা একদম স্টেজে হচ্ছে, আপনি যান না, রেগুলার ভিজিটে যান, এটা তো একটা সুন্দর জিনিস। আমার প্রেগনেন্সি, আমার বাচ্চা সুস্থ আছে কিনা আমি জানতে পারতেছি। তো ন্যূনতম 4 টা ভিজিট তো আমার মনে হয় না ক্ষতি কিছু, বরঞ্চ লাভ আছে। এক্স্যাক্টলি। অল্প কিছু খরচের বিনিময়ে যদি আমি আমার একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, তাহলে সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা সুখকর বিষয়। আর তো সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিজিটে মায়েদের প্রেশার স্বাভাবিক দেখা যাচ্ছে, কিন্তু বাসায় এই ধরনের সিমটম গুলো যে আমরা দেখি যে হঠাৎ করে খুব ঘাড় ব্যথা করছে, খুব মাথা ঘুরাচ্ছে, ঘন ঘন মাথা ঘুরাচ্ছে, রেস্ট করার পরও আমি চোখে অন্ধকার দেখছি, সেক্ষেত্রে আসলে আমাদের এই বিষয়গুলো ডক্টরের সাথে আলোচনা করলে আমরা হয়তো একটা সলিউশন পেতে পারি। হয়তো বা এই ডায়াবেটিসের সমস্যা থাকলেও এই ধরনের কিছু সিমটম দেখা যায়, প্রেশারের সমস্যা থাকলেও এই ধরনের কিছু সিমটম দেখা যায়, এছাড়া রক্তশূন্যতা থাকলে এই ধরনের কিছু সিমটম দেখা যায়। সো আমরা যদি নিয়মিত ডক্টরের কনসালটেশনে থাকি, তাহলে হচ্ছে কি আমাদের এই সমস্যাগুলো আমরা আলোচনা করতে পারবো, জানাতে পারবো ডক্টরকে, এবং সেই অনুযায়ী আমাদের সমাধান করা সম্ভব হবে। আমরা আসলে আবারও বলতে পারছি যে, আবারও বুঝাতে চাইছি, বারবার একই কথা বুঝাতে চাইছি, সেটা হচ্ছে কতটা জরুরি প্রিকনসেপশন ভিজিট এবং আফটার প্রেগন্যান্সি, কনসিভের পরে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ডক্টরের কাছে যাওয়া, ডক্টরের সাথে আলোচনা করা, তার কনসালটেশনে থাকা কতটা জরুরি। আমরা চাইলেই আসলে আমার মাথা ঘুরাচ্ছে, অনেকেই যেটা করেন সেটা হচ্ছে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ এনে খান। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবাইকে এবং সবার নিজেদের সুস্থতার জন্য, নট অনলি ফর প্রেগনেন্ট পারসন, ফর অল পারসন, একটা জিনিস খুব ভালো করে মনে রাখা উচিত, সেটা হচ্ছে একটা ওষুধ আমি যখন নিচ্ছি, আমার শরীরে যখন যাচ্ছে, এই ওষুধটা কোথায় কি কাজ করবে, এটা একজন ডক্টর যতটা ভালো বোঝেন, একজন ফার্মেসির লোক কিন্তু সেটা ভালো বুঝবেন না। সো আর প্রেগন্যান্সির সময়ে অবশ্যই সব ধরনের ওষুধ আমরা খেতে পারবো না, নিতে পারবো না, সেটা ব্যথার ওষুধ হোক, সেটা মাথা ব্যথার ওষুধ হোক, মাথা ঘোরানোর ওষুধ হোক, বমি বমি ভাবের ওষুধ হোক, সব ধরনের ওষুধ কিন্তু আমরা প্রেগন্যান্সির সময় খেতে পারবো না। একদম ছোট করে যদি আমি বলি, সামান্য ব্যথার ওষুধ, সামান্য বমির ওষুধও আমরা উইদাউট কনসালটেশন, ডক্টরস কনসালটেশন খাওয়া উচিত না। কারণ আমরা প্রেগন্যান্সিতে সব ধরনের ব্যথার ওষুধ, সব ধরনের বমির ওষুধ খেতে পারি না, আমরা সাজেস্ট করি না। সো এই জায়গায় আমাদের মনে হয় যে আসলে প্রতিটা মানুষের মায়ের সুস্থতা এবং সন্তানের সুস্থতা চিন্তা করে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া উচিত। এবং আমি আশা করছি যে এগুলো আসলে আপনাদের জন্য খুব উপকারে আসবে। আমরা এখন পরবর্তী যে পয়েন্টটাতে আসবো, এটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কমন একটা সিনারিও, খুবই কমন একটা সমস্যা।
আমার মনে হয় শুধুমাত্র প্রেগনেন্টদের জন্য না, এটা আসলে বাংলাদেশের আপামর সমস্ত মহিলাদের একটা প্রাণায়াম সমস্যা, সেটা হচ্ছে রক্ত শূন্যতা। বাংলাদেশের প্রায় 50 থেকে 60%, 50 থেকে 60% মেয়ে রক্ত স্বল্পতায় ভুগে। হিমোগ্লোবিন 11 এর নিচে থাকলে আপনি প্রেগন্যান্সি শুরু করলে দ্রুত হাঁপিয়ে উঠবেন। এই যে হিমোগ্লোবিন 11 এর নিচে থাকলে দ্রুত হাঁপিয়ে উঠবেন, হিমোগ্লোবিন 11 তো অবশ্যই আমরা বিদরণী টেস্ট আমরা জানতে পারবো না, কিন্তু আমরা হয়তো বা ডাক্তারের কাছে গেলে কিছু টেস্ট বা এক্সামিনেশনের মাধ্যমে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিছুটা আন্দাজ করতে পারবো যে আমার শরীরে রক্তটা কম আছে। এই রক্ত শূন্যতাটা আসলে কতটুকু মানে ক্ষতিকর, বা কি পরিমাণ ক্ষতি আসলে একটা বাচ্চার জন্য করতে পারে, বা এটা কেমনে আসলে ক্ষতিটা করে? জি আপু, এটা আমি বলছি। তার আগে ছোট করে একটা বিষয় বলি যে, এই যে আমরা যে এখানে আলোচনা করছি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসতেছে। উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, থাইরয়েড বলেন, যেটাই বলেন না কেন, বিভিন্ন রোগগুলা। আমরা মূলত যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে প্রেগন্যান্সিতে অ্যান্টিনেটাল ভিজিটের জন্য, তখন আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকি। হ্যাঁ, তো পেশেন্ট দেখে তখন বলে কি, ডাক্তারের কি আর কোনো কাজ নেই? এতগুলো পরীক্ষা দিল কেন? প্রেগন্যান্সিতে একটা আল্ট্রা দিলেই হচ্ছে। এতগুলো পরীক্ষা মানে কি? এক্সাক্টলি। এই যে এই পয়েন্ট গুলো, এই যে এখন আমি আমার মনে হয় মানুষজন এটা আমাদের আলোচনা থেকে ক্লিয়ার হতে পারবে যে কেন আমরা পরীক্ষাগুলা দিচ্ছি। এই প্রত্যেকটা জিনিস দেখার জন্য আমরা তো খালি চোখে দেখবো না। আমাদের কিন্তু পরীক্ষা করেই বুঝতে হবে হ্যাঁ। জিনিসটা। আচ্ছা, এবার আসি আমাদের বিষয়টাতে। আপু, আসলে রক্ত কম থাকলে হয় কি, বাচ্চার কাছে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। তো যার ফলে হচ্ছে বাচ্চার ওজন বাড়ে না, এবং আপনার মানে বাচ্চার কিন্তু সময়ের আগে মানে প্রিটার্ম লেবারে গিয়ে মা তখন আর্লি ডেলিভারি হয়ে যায়। সময়ের আগেই বাচ্চার জন্ম হয়ে যায়। যেটা অনেক বেশি চিন্তার এবং অনেক বেশি একটা ভয়ের বিষয়। অবশ্যই। তাই আমরা করি কি, আমরা আগে থেকেই আয়রন সমৃদ্ধ খাবার এবং প্রয়োজন হলে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে রক্তের মানে আপনার হিমোগ্লোবিন লেভেলটা বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিই। এই যে এই ক্ষেত্রে আমরা যেটা বললাম, যে অনেকে তো বলেন যে পরীক্ষা কেন করা লাগছে? পরীক্ষার ব্যাপারটা নিয়ে যেটা আপনি বললেন, যে পরীক্ষা কেন করা লাগছে? আয়রন তো এমনি দিয়ে দিলেই তো হয়। আয়রন আমি খেতে থাকি, আমার তাহলে কম থাকলে সেটা বেড়ে যাবে, আর বেড়ে গেলে তো বেড়ে গেলেই বাড়তেই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা লেভেল আছে, হিমোগ্লোবিনের একটা লেভেল আছে। এত থেকে মানে আপনার 16 পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে 16 পর্যন্ত স্বাভাবিক একটা লেভেল, একদম 12 থেকে 16। তো 12 এর নিচে সেটাকে আমরা বলি রক্ত শূন্যতা, 12 এর বেশি এটাও কিন্তু একটা রোগ। 16 বেশি। হ্যাঁ, 16 র বেশি, সরি, 16 র বেশি এটাও কিন্তু একটা রোগ। 12 এর নিচে গেলে আমরা রক্ত শূন্যতা বুঝি, 16 এর উপরে গেলে সেটাও কিন্তু একটা রোগ। সো একটা লিমিট থাকে। সো আপনি টেস্ট না করে যখন আপনি আয়রন সাপ্লিমেন্ট খেতে থাকবেন এবং আপনার সেটা বাড়তি হতে থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার একই ধরনের সমস্যাগুলো হতে পারে। সো অবশ্যই আমাদের এই ধরনের পরীক্ষা-নিরীক্ষাগুলো এই জন্যই সবথেকে বেশি জরুরি। রক্ত শূন্যতা থাকলে, যেটা ডক্টর সানা বললেন, যে বাচ্চা আর্লি লেবার উঠে যেতে পারে এবং আর্লি ডেলিভারি হয়ে যেতে পারে, যেটা আসলে অনেক বেশি ক্ষতির। বিশেষ করে যদি কম ওজনের বাচ্চা এবং সময়ের আগে হয়ে যায়, বিশেষ করে যেটা মানে আমরা যেটা বলি 36 সপ্তাহ পর্যন্ত আমরা যেটা স্বাভাবিক বলি যে হ্যাঁ বাচ্চা এই সময়ের পরে হলে সেটা হচ্ছে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ নরমাল। বাট 36 সপ্তাহের আগে যদি হয়, সেক্ষেত্রে বাচ্চার ওজনও যদি কম থাকে এবং 36 সপ্তাহের আগেও যদি হয়ে যায়, বাচ্চা পরিপূর্ণভাবে সবকিছু তৈরি হবে না। বাচ্চার ফুসফুস পরিপূর্ণভাবে তৈরি হয় না। বাচ্চার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে তৈরি হয় না। যে কারণে হচ্ছে বাচ্চাটা দুনিয়ায় আসে, হয়তোবা অনেক ক্ষেত্রে বাচ্চা এক্সপায়ার করে হওয়ার পর। অনেক ক্ষেত্রে বাচ্চা যদি বেঁচেও থাকে, তাহলে তাকে অনেক লম্বা সময় ধরে তাকে ট্রিটমেন্টে আমরা থাকতে হয়, NICU তে থাকতে হয়। যেটা আমরা বলি যে আসলে পরে খরচের চেয়ে আগে চিন্তা করে একটা সুস্থ বাচ্চা দুনিয়ায় আনাটা অনেক জরুরি। পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সবকিছু ভালো করে মেইনটেইন করার পরও আল্লাহর ইচ্ছায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা সুস্থ থাকে না, অসুস্থ হয়। এটা হচ্ছে আসলে আমি বলব যে এটা হ্যাঁ, এটা ফেট, এক্সাক্টলি। এটা হচ্ছে ফেট। কিন্তু চেষ্টাটা আগে করাটা জরুরি। যে আপনি নিজেকে বুঝ দিতে পারবেন যে না, আমি সব ধরনের চেষ্টা করেছি, এরপরেও আল্লাহ আমার পরীক্ষা নিতে চাইছেন। কিন্তু একেবারে যদি কোন ধরনের কোন চেষ্টা না করে বলেন যে কেন আমার বাচ্চাটা এরকম হলো? সবই তো পুরো প্রেগন্যান্সির মধ্যে কোন সমস্যাই ছিল না। এখন কেন এরকম সমস্যাটা হচ্ছে? আসলে এটাই আমরা বলি যে এই বাচ্চা হওয়ার পরে যে খরচটা, সেটা কিন্তু আরো বেশি, অনেক বেশি। মানে তুলনামূলক যদি করতে যাই, আমি বলবো যে 4-5 গুণ বেশি। তার আগে আপনি কম খরচে বাচ্চার মায়ের চিকিৎসা করেন, বাচ্চার মায়ের যত্ন নেন। বাচ্চার মা যদি সুস্থ থাকে, বাচ্চা সুস্থ হতে বাধ্য। বাকিটা আল্লাহর হাতে। জি। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। 8 নম্বর পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সমাজের দায়িত্বের মতো। ঠিক আছে? মানে সামাজিক একটা দায়িত্বের মতো বলবো আমি এই পয়েন্টটা। থ্যালাসেমিয়া স্ক্রিনিং কেন বাধ্যতামূলক?
ডক্টর তন্নি আপু, আসলে আমরা যদি বলতে যাই, এটা হচ্ছে একটা বংশগত রোগ। এটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়। তো এটা হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। হুম, হুম, হুম। তো যদি স্বামী এবং স্ত্রী দুজনেই এই রোগের বাহক হয়ে থাকেন, তখন কিন্তু তাদের বাচ্চার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভব পার্সেন্টেজটা থাকে 25%। 25%। আচ্ছা। তো 25% বেশি সম্ভাবনা থাকে। তো আমরা তখন হচ্ছে এই বাচ্চাগুলোকে সারা জীবন কিন্তু রক্ত দিয়ে বেঁচে থাকতে বেঁচে হয়। থাকতে হয়। তো এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক আপু। অবশ্যই। বাচ্চার জন্য, মা-বাবার মা জন্য। বাবার জন্যই। তো আর এভাবে তো আসলে কয়দিন থাকা যায় এভাবে? এভাবে তো বেশিদিন লাইফ স্প্যানটা হ্যাঁ, হ্যাঁ, বাড়ানো যাবে না। তাই বিয়ের আগে অথবা অন্তত গর্ভধারণের আগে আমি বলব যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস নামক একটা পরীক্ষা হ্যাঁ, আছে। হ্যাঁ, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্টটা করে জেনে নেওয়া উচিত যে আপনি বা আপনার স্বামী বাহক কিনা এই রোগের, হুম, হুম, থ্যালাসেমিয়া হুম। রোগের। আর যদি একজন বাহক হন তাহলে সমস্যা নেই। কিন্তু দুজনই বাহক হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব জরুরি। আচ্ছা। থ্যালাসেমিয়ার বিষয়টা যেহেতু আসলো আমি ছোট করে একটু বলি। অনেকেরই প্রশ্নটা করেন, অনেকেই প্রশ্নটা করেন যে আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমার হাসব্যান্ডের ব্লাড গ্রুপও বি পজিটিভ। আমার বাচ্চার কি থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এই যে প্রশ্নটা, এটা আসলে ব্লাড গ্রুপ দিয়ে না। এটা ডিপেন্ড করে আসলে বাচ্চার মা বা বাবা, মানে স্বামী বা স্ত্রী কারো যদি থ্যালাসেমিয়া বাহক হন বা কেউ যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে আ পার্টনার যদি স্বামী আক্রান্ত হন বা বাহক হন, তাহলে স্ত্রীও একই রোগে ভুগছেন কিনা এটি দেখা জরুরি। এর উপরে ডিপেন্ড করছে আসলে আপনার সন্তান থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়া আক্রান্ত হবেন কিনা। সো এই জিনিসটা আমরা আসলে অনেকে রক্তের গ্রুপটা জানি, কিন্তু আমরা থ্যালাসেমিয়া বাহক কিনা বা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা এই পরীক্ষাটা আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে করি না। তো এটা খুবই জরুরি। থ্যালাসেমিয়া বাহকদের ক্ষেত্রে হয়তোবা তেমন কোনো সিম্পটম থাকে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো সিম্পটম থাকে না। কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্তদের তো অবশ্যই তারা বিভিন্নভাবে সাফার করেন, সারা জীবনই সাফার করেন। সো শুধুমাত্র থ্যালাসেমিয়া আক্রান্তরা না, থ্যালাসেমিয়া বাহক কিনা এটা জানাও অনেক জরুরি। পরবর্তী যে পয়েন্টটা সেটা আমরা এইমাত্র বললাম যে ব্লাড গ্রুপ। আ বিশেষ করে মায়েদের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে? বা এই যে ব্লাড গ্রুপ এটা জানাটা কেন জরুরি? আপু আসলে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আর বাবার যদি পজিটিভ হয়, তো সেক্ষেত্রে হয়তো ১ম বাচ্চাটা সুস্থ হবে। হয়তো কোনো সমস্যা হবে না, নাও হতে পারে। কিন্তু ডেলিভারির সময় তখন বাচ্চার কিছু ব্লাড গিয়ে মায়ের বডিতে মিশে যায়। হ্যাঁ, ওই সময় এক প্রকার একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডিটি পরবর্তী প্রেগন্যান্সিতে যে হুম, বাচ্চাগুলো হবে, বাচ্চাগুলোর রক্তকণিকা ভেঙে ফেলে এবং তখন এটা কিন্তু বাচ্চা গর্ভেই মারা যেতে পারে। এক্সাক্টলি। সো আমরা মায়ের যদি ব্লাড গ্রুপটা নেগেটিভ হয়, তখন আমরা আগে থেকেই ডাক্তারকে বলি যে জানাতে বিষয়টা। মানে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ, এটা ডাক্তারের যেন জানা থাকে। ডাক্তারকে জানাতে হবে যাতে সময় মতো অ্যান্টিডি নামক ইনজেকশনটা দেওয়া হয় ডেলিভারি পরবর্তী মাকে। এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন বাচ্চা রিসিভ করি, বাচ্চা যখন NICU তে বা কোনো হাসপাতালে ভর্তি হয় তখন যখন হিস্ট্রি নিতে যাই তখন একটা কমন সিনারিও পাই আমরা। সেটা হচ্ছে বাচ্চার মায়ের রক্তের গ্রুপ জানা যায়, কিন্তু বাচ্চার বাবার রক্তের গ্রুপ জানা যায় না। যায় না। মানে বাচ্চার বাবার যে রক্তের গ্রুপ সেটা আসলে বাচ্চার বাবাও জানেন না, ফ্যামিলির কেউই জানেন না। হ্যাঁ। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে মা বাচ্চা কনসিভ করছেন শুধু মায়ের রক্তের গ্রুপ জানলেই হবে, ব্যাপারটা এরকম না। বাবার রক্তের গ্রুপ জানাটাও খুবই জরুরি। কারণ পজিটিভ ব্লাড গ্রুপের বাচ্চার বাবা এবং নেগেটিভ ব্লাড গ্রুপের বাচ্চার মা, এক্ষেত্রে অনেক কিছুই এখানে আমাদের আ বিষয় আছে ভাবার। এবং এখন যেটা ডক্টর সানা বললেন যে নেগেটিভ ব্লাড গ্রুপের মায়েদের অবশ্যই এটা জানাতে হবে ডক্টরকে যে তার রক্তের গ্রুপ নেগেটিভ। এবং এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। এই যে ডক্টর সানা যেটা বললেন যে ১ম বাচ্চাটা হয়তোবা সুস্থ হতেও পারেন, সুস্থ স্বাভাবিকভাবেই হচ্ছেন। কিন্তু পরবর্তী বাচ্চাটা যখন আসবে তার আগে ১ম বাচ্চাটা হওয়ার পর একটা স্পেশাল টিকা দিতে হয় বাচ্চা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই। এটাকে এনটি-ডি টিকা বলা হয়। রাইট? ওকে। এই এনটি-ডি টা যদি না দেওয়া হয় তাহলে পরবর্তী বাচ্চা কনসিভ এর পরে মিসক্যারেজ হয়ে যেতে পারে। বাচ্চা সুস্থ হবে, দুনিয়ায় আসার পরে বাচ্চা বিভিন্ন রকমের রক্তরোগে ভুগতে পারে। বাচ্চা হওয়ার পরপরই মারা যেতে পারে। বাচ্চার মাথা পরিপূর্ণভাবে গঠন নাও হতে পারে। ব্রেইন গঠন নাও হতে পারে। বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। সবচেয়ে বড় বিষয় মৃত্যু এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে একটা আ
অলিখিত সত্য কথা। এই জন্যই অবশ্যই মায়ের রক্তের গ্রুপ জানতে হবে এবং বাচ্চার জন্মের পরপর বাচ্চার রক্তের গ্রুপ জেনে মাকে যদি এনটিডি টিকা দেওয়া লাগে তাহলে অবশ্যই দিয়ে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে নেগেটিভ মায়ের যদি পজিটিভ বাচ্চা হয় তাহলে এনটিডি অবশ্যই এনশিওর করতে হবে। জি। ধন্যবাদ ডক্টর রুসানা। আমরা এখন যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুবেলা ভাইরাস। এই রুবেলা ভাইরাসের টিকা আমরা বলি যে প্রেগন্যান্সিতে আসলে সব ধরনের ওষুধ দেওয়া সম্ভব হয় না আমাদের পক্ষে এবং দেওয়া উচিত না। সেম টু সেম আমরা কিন্তু প্রেগন্যান্সিতে সব ধরনের টিকাও দিতে পারি না। এই রুবেলা ভাইরাসের টিকা এটা কি আসলে প্রেগন্যান্সির সময় দেওয়া সম্ভব, বা এইটা নিয়ে আপনি কি বলবেন? আপু রুবেলা ভাইরাসটা আসলে প্রেগন্যান্সির প্রথম ৩ মাসের মধ্যে যদি মা রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তবে বাচ্চার কিন্তু কনজেনিটাল রুবেলা সিনড্রোম হতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এতে কিন্তু বাচ্চার হার্টে ছিদ্র থাকা বা কানে মানে চোখে ছানি বা কানে একদম না শোনা এই ধরনের স্থায়ী সমস্যা হতে পারে। তো তাই আমরা বলি কি আগে রক্ত পরীক্ষা করে দেখুন। রক্ত পরীক্ষা করে দেখুন যে আপনার শরীরে রুবেলা রোগ প্রতিরোধ মানে ক্ষমতা বা অ্যান্টিবডি আছে কিনা। আর যদি না থাকে তাহলে টিকা নিন। আর মনে রাখতে হবে যে টিকা নেওয়ার অন্তত ২৮ দিন বা ১ মাসের মধ্যে যেন কনসিভ করা না হয়। টিকা নেওয়ার অন্তত ২৮ দিন থেকে ১ মাস পরে গিয়ে গর্ভধারণ করার চেষ্টা করতে হবে। প্রেগন্যান্সি প্ল্যানিংটা করতে হবে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমরা প্রেগন্যান্সির সময় রুবেলা ভাইরাসের টিকা দিতে পারছি না। না। তাহলে রুবেলা ভাইরাসের টিকাটা দিতে হবে কনসিভ করার আগে। আমরা আবারও আরেকবার বুঝতে পারলাম যে কেন আমাদের প্রি কনসেপশন ভিজিট কেন অতি জরুরি। আমরা অনেক বাচ্চা জন্মের পরে দেখি, জন্মের সাথে তো অবশ্যই বোঝা যায় না বাচ্চা কানে শুনতে পাচ্ছে কিনা বা চোখে দেখতে পাচ্ছে কিনা। কিন্তু বাচ্চা যখন আস্তে, আস্তে একটু বড় হয়, ৬ মাস পার হয়, তখন আমরা খেয়াল করি যে বাচ্চাকে ডাকছি, বাচ্চা কোনো সাড়া দিচ্ছে না, বাচ্চা কোনো রেসপন্স করছে না, বা বাচ্চার চোখের সামনে কোনো খেলনা আমরা নাড়াচ্ছি বাট সে দেখতে পাচ্ছে না। এই যে তার দেখতে না পাওয়া, কানে শুনতে না পাওয়া, আমরা কিন্তু এই যে তার এই সমস্যাটা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা জানতেই পারি না যে এই সমস্যার কারণটা কি। এই সমস্যাটার পিছনে কারণটা হচ্ছে এই রুবেলা ভাইরাসে যদি মা আক্রান্ত হয়ে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে মার কোনো সিমটমস দেখা যায় না। এক্স্যাক্টলি। তো এই যে দেখা যায় না, বোঝা যায় না, যে কারণে আসলে মনে করেন যে না আমার বাচ্চার মা তো পুরো প্রেগন্যান্সির সময় একদম সুস্থ ছিল, তাহলে আমার বাচ্চা কেন এরকম হলো? কারণ হচ্ছে এই কনসিভ করার আগে যে আমরা পরীক্ষাটা করলাম না, রুবেলা ভাইরাসের পরীক্ষাটা করলাম না এবং আমরা জানতে পারলাম না যে মা আক্রান্ত কিনা, বা প্রেগন্যান্সির সময় যেহেতু আমরা টিকা নিতে পারবো না, প্রেগনেন্ট বাচ্চা কনসিভ করে ফেলার পর তো আমাদের টিকা নেওয়া, এই রুবেলা টিকা নেওয়ার কোনো স্কোপ নেই। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে মা এটাতে ভুগছেন এবং আলটিমেট রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাও এটাতে ভুগতে থাকেন। তো ধন্যবাদ ডক্টর সানা। আমরা এই বিষয়টা নিয়ে জানলাম রুবেলা ভাইরাসের আসলে কতটা ইম্প্যাক্ট পরবর্তীতে বাচ্চার উপরে পড়তে পারে। আমরা এখন এতক্ষণ আসলে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বললাম, টিকা, ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলেছি। এখন বাচ্চা এবং মায়ের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিয়ে কিছুটা কথা বলবো। আমরা হেপাটাইটিস বি এর দিকে আসি। হেপাটাইটিস বি স্ক্রিনিং বা টিকা, এই যে হেপাটাইটিস বি এর কথা বলছি আমরা, এটা তো লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। হ্যাঁ আপু, একদম ঠিক। এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ বা সমস্যা বলা যায়। মা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয়ে থাকে, তবে কিন্তু প্রসবের সময় বাচ্চার শরীরে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। আচ্ছা। তো কনসিভ করার আগে মায়েদের স্ক্রিনিং করা দরকার, পরীক্ষা করে নেওয়া দরকার। যদি মা হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ হয়ে থাকেন এবং টিকা দেওয়া না থাকে, তবে বলবো তখনই সঙ্গে সঙ্গে টিকা নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা। আর যদি মা আগে থেকেই পজিটিভ হন, তবে কিন্তু গর্ভাবস্থায় বিশেষ সাবধানতা এবং জন্মের পর বাচ্চার জন্য ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে কিন্তু। দ্যাট মিনস আমরা প্রেগন্যান্সির সময় হেপাটাইটিসের টিকাও নিতে পারছি না। না। প্রেগন্যান্সি কনসিভ করার আগে আমাদের স্ক্রিনিং করে দেখতে হবে যে আমরা হেপাটাইটিসে ভুগছি কিনা। যদি হেপাটাইটিসে ভুগে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের টিকা নিয়ে নিতে হবে, আর যদি আগে থেকে টিকা নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আর যদি আমাদের মায়ের কনসিভের পরে মায়ের ধরা পড়ে যে হেপাটাইটিস আছে, সেক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাচ্চাকে হওয়ার পরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিছু স্পেশাল টিকা দিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা জরুরি ভিত্তিতে প্রতিটা পরীক্ষা করা হয়।
এই পরীক্ষাগুলো যে আসলে বারবার করতে হবে ব্যাপারটা এরকম কিছু না। বাচ্চা কনসিভ করার আগে কিছু নির্দিষ্ট পরীক্ষা থাকে যেগুলো আসলে যে রোগগুলো বাচ্চার শরীরে মায়ের শরীর থেকে যেতে পারে। যেহেতু বাচ্চাটা মায়ের শরীরে বেড়ে উঠছে, মায়ের শরীর থেকে সমস্ত পুষ্টি নিচ্ছে, ইভেন বাচ্চার শরীরে রক্ত চলাচল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কিন্তু মায়ের শরীর থেকে যাওয়া আসা করছে। সো এই যে রোগগুলো এগুলো আগে থেকে যদি ধরা না যায়, আগে থেকে যদি ধরা না হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা পরবর্তীতে ভুক্তভোগী হচ্ছেন। পরবর্তী পয়েন্টে আসি, চিকেন পক্সের কথা বলবো। অনেকটা জিজ্ঞাসা করেন যে আপু পক্স থেকে তো সেরে উঠেছে, আমি এখন কনসিভ করতে পারবো কখন, বা আমি কি এখন ট্রাই করতে পারি? আপু জলবসন্তের ভাইরাস বা ভেরিসেলা শরীরের ভেতরে কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি গর্ভাবস্থায় শুরুর দিকে কারো পক্স হয়, তখন কিন্তু বাচ্চার অঙ্গহানি বা ত্বকে বড় ক্ষত হওয়ার কিন্তু ঝুঁকি থেকে থাকে। আচ্ছা। তাই আমরা পরামর্শ দেই যে পক্স থেকে পুরোপুরি সেরে ওঠার অন্তত ৩ মাস পরে গিয়ে আপনি প্রেগন্যান্সি প্ল্যান করুন। পক্স থেকে সেরে ওঠার পর ৩ মাস সময় দিন নিজেকে। ঠিক আছে? আর হচ্ছে যারা কখনো পক্সে আক্রান্ত হননি তারা চাইলে আগে থেকেই কিন্তু টিকা নিয়ে নিতে পারেন। আচ্ছা, যাতে পরবর্তী এটা মানে আপনি যদি কনসিভ করেন এর মধ্যে আপনার বাবুকে এফেক্ট না করে। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে পক্স থেকে সেরে ওঠার প্রায় অন্ততপক্ষে ৩ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কারণ পক্স সেরে উঠে গেছে মানে আমার শরীর হয়তোবা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সুপ্ত অবস্থায় এটা জীবাণু আমার শরীরে থাকতে পারে। যেহেতু অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হয়ে গেছে, অ্যান্টিবডিটা ওটার সাথে ফাইট করছে, যে কারণে আমার বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরে কিছু আছে। আচ্ছা। যেটা পরবর্তীতে তখনই কনসিভ করলে বাচ্চাকে ইফেক্ট করতে পারে। সো আমাদের একটা গ্যাপ দিতে হবে, এবং যদি সেটা থেকে যায় বা প্রেগন্যান্সি সময়ে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। জি। আর হচ্ছে টিকা নিতে হবে। নিতে হবে। ধন্যবাদ সানা। পরবর্তী পয়েন্টে আসি। আমরা বিকেলে হেপাটাইটিস বি নিয়ে কথা বলেছি, কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু শটের কথা আমরা এখন আলোচনা করিনি। এটা নিয়ে কি বলবেন? আপু ঠিক আসলে আমাদের এটা এখন আলোচনা করা হয়নি। আসলে গর্ভাবস্থায় সাধারণ ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হলে মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আম মানে প্রতিরোধ ক্ষমতাটা কম থাকায় তা দ্রুত নিউমোনিয়া রূপ নিতে পারে। এক্সাক্টলি, হ্যাঁ। তো গর্ভাবস্থায় উচ্চ জ্বর বাচ্চার জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এটি হ্যাঁ। খুবই ক্ষতিকারক একটা জিনিস। তো আমরা তখন সাজেস্ট করি যে কনসিভ করার আগে মা যেন একটি ফ্লু শট, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের শট এবং সম্ভব হলে চিকেন পক্স এর টিকা যদি আগে থেকে না নিয়ে থাকে তাহলে নিয়ে নেওয়া হয় আরকি। তখন যেন নিয়ে নেয়। এটি একটি নিরাপদ দুর্গ তৈরি করার মতো, মানে যাতে গর্ভাবস্থায় ছোটখাটো ভাইরাসের মানে ভাইরাস যেন মাকে কাবু করতে করতে না পারে বা অ্যাটাক করতে না পারে, না যেটা পারে। পরবর্তীতে বাচ্চার ক্ষতি করতে পারে। দ্যাট মিনস হচ্ছে আমরা ইনফ্লুয়েঞ্জার একটা টিকা বা ইনফ্লুয়েঞ্জা মানে ফ্লু শট যেটাকে বলি আমরা, ফ্লু শটটা হচ্ছে কি কনসিভ এর আগে যদি নিয়ে নিই, এবং চিকেন পক্স এর একটা শট যদি আমরা আগে থেকে নিয়ে নিই, তাহলে সেটা পরবর্তীতে বাচ্চাকে একটা সুরক্ষা দিবে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই যে প্রেগন্যান্সি ইটসেলফ ইজ এ জার্নি, এবং এই সময়টায় মার শরীর থাকে খুবই ভালনারেবল। ডেফিনিটলি মাইন্ড মেন্টালিটিও এরকম থাকে, দুর্বল থাকে। সো মায়ের শরীরে যেকোনো ইনফেকশন খুব ফাস্ট অ্যাটাক করতে পারে। সো এটার থেকে যাতে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকতে পারে, সেজন্য হচ্ছে আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা খুবই অবহেলা করি। সেটা আসলে শুধুমাত্র প্রেগন্যান্সি টাইমে না, আমরা সবসময় দেখা যায় এই বিষয়টা খুব অবহেলার একটা বিষয় হয়ে আছে সবার কাছেই। সেটা হচ্ছে দাঁতের যত্ন। এই যে প্রেগন্যান্সি সময়ে দাঁতের যত্নটা আসলে কতটা জরুরি? আপু প্রেগন্যান্সিতে হরমোনের পরিবর্তনের কারণে আমাদের তো অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস আসে বডিতে Exactly. প্রেগন্যান্সির সময়। তো হরমোনের পরিবর্তনের কারণে মায়েদের মাড়ি অনেকটা সংবেদনশীল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো এটাকে আমরা প্রেগন্যান্সি জিঞ্জিভাইটিস বলে থাকি। আচ্ছা। তো মাড়ি থেকে রক্ত পড়া বা ইনফেকশন হওয়া মানে খুব সাধারণ ওই টাইমে। তো মনে রাখতে হবে যে দাঁতের তীব্র ইনফেকশন কিন্তু আপনার সময়ের আগে সন্তান প্রসব মানে প্রিটার্ম ডেলিভারি বা প্রিটার্ম লেবার যেটা, এটার ঝুঁকি কিন্তু খুব বাড়িয়ে দেয়। তার মানে হচ্ছে গিয়ে মানে যেকোনো ইনফেকশনই কিন্তু আসলে প্রিটার্ম লেবারের একটা অনেক বড় একটা কারণ। তার মানে হচ্ছে কি এই দাঁত যেটাকে আমরা অবহেলা করছি, এই দাঁতের ইনফেকশনও আমাদের প্রিটার্ম ডেলিভারির একটা অনেক বড় একটা কারণ হতেই পারে। হ্যাঁ। তো এইজন্য আমরা দাঁতে কোনো ধরনের গর্ত বা ক্যাভিটি বা রুট ক্যানাল করার প্রয়োজন থাকলে তা কিন্তু কনসিভ করার আগেই সেরে নিতে হবে। কারণ প্রেগন্যান্সিতে অনেক ডেন্টাল ওষুধ এবং এক্স-রে কিন্তু করা যায় না। হ্যাঁ, এক্স-রে তো অবশ্যই প্রেগন্যান্সির সময় যেহেতু একটা রে, সো ডেফিনিটলি এটা বাচ্চার জন্য ক্ষতিকর।
হ্যাঁ। তো আমরা এটা তখন করতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই দাঁতের যত্ন নিতে হবে। সেটা সুস্থ অবস্থায়, প্রেগন্যান্সি অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে আসলে দাঁতের যত্নটা অনেক বেশি একটা জরুরি একটা বিষয়। কারণ হচ্ছে এই ইনফেকশনটা আসলে পরবর্তীতে শরীরে অন্যান্য অংশে গিয়ে জড়িয়ে যেতে পারে। রক্তের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যেতে পারে এবং বাচ্চার ক্ষতি করতে পারে। ধন্যবাদ ডক্টর সানা। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলব, এটা এখন একটা কি বলবো মানে ঘরে, ঘরে সমস্যা বলতে গেলে। একটা মানে নতুন যাদের পিরিয়ড হয়েছে তাদের থেকে শুরু করে একেবারে যারা কনসিভ করতে চাইছেন তাদের পর্যন্ত একটা কমন একটা সমস্যা, আমরা যেটাকে বলি PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি নিয়ে আসলে কি বলবেন? আপু পিরিয়ড নিয়মিত না হওয়া মানে হলো যে ওভুলেশন এর সমস্যা বা ডিম্বাণু ঠিক সময়ে ঠিকভাবে ফুটছে না। হুম, হুম, তো হুম। এর পেছনে হরমোনাল ইমব্যালেন্স আমরা হরমোনাল ইমব্যালেন্সকেই দায়ী করতে পারি। জি। তো মা হওয়ার প্রস্তুতির সময় আমরা দেখি যে প্রোল্যাকটিন হরমোন যেটা, হুম, এই হুম। প্রোল্যাকটিন হরমোনটা বেশি কিনা বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। আচ্ছা, আচ্ছা। তো পিরিয়ড নিয়মিত না হলে কিন্তু কনসিভ করার উইন্ডো বা সময়টা বোঝা খুবই কঠিন। এক্সাক্টলি। সময়টা বুঝা যায় না, টাফ। হুম, হুম, হুম। এজন্য আমাদের হচ্ছে আগে প্রয়োজন হচ্ছে পিরিয়ডকে নিয়মিত করা। এরপর পিরিয়ড নিয়মিত হয়ে গেলে মানে পিরিয়ড নিয়মিত করার চিকিৎসা নেয়া। পিরিয়ড নিয়মিত হয়ে গেলে তখন গিয়ে আমরা প্রেগন্যান্সিটা আম এটেইন করার ট্রাই করব। এই PCOS এ আসলে সমস্যাটা কি হয়? মানে কি বিষয়টা কি আসলে? আপু পিসিওএস বিষয়টা হচ্ছে মানে আম আমরা মানে অনেক মা আছে আ যারা হচ্ছে ভয় পেয়ে যান এটা নিয়ে। এটা মূলত আসলে মানে আমাদের যে ডিম্বাণুগুলো আছে, ডিম্বাণুগুলোতে ডিম্বাশয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিম্বাণুতে না, ডিম্বাশয়ে হচ্ছে ছোট, ছোট সিস্ট থাকে। আচ্ছা, আচ্ছা। যার কারণে ডিম্বাণুগুলো বেড়ে উঠতে পারে না। মানে ভালোভাবে বেরোতে পারে না। ভালোভাবে বেড়ে হুম। উঠতে পারে না। এটি মূলত আম একটা লাইফস্টাইল ডিজিজই বলা যায়। আচ্ছা, আচ্ছা। সো আমরা পেশেন্টদের বলে থাকি যে আপনার ওজন যদি মাত্র ৫ থেকে ১০% আপনি কমাতে কমাতে পারেন, পারে। তাহলে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে তখন ওভুলেশনটা শুরু হয়। আর ওজন নিয়ন্ত্রণ, চিনিযুক্ত খাবার বর্জন এবং সঠিক হরমোনাল ট্রিটমেন্ট নিলেই কিন্তু পিসিওএস নিয়েও সুস্থ বাচ্চা জন্ম দেওয়া জন্ম দেওয়া সম্ভব সম্ভব। হয়। আচ্ছা। শুধু একটু বাড়তি সচেতন হওয়া লাগে আরকি। এক্সাক্টলি, হ্যাঁ। এখন একটা জটিল বিষয় নিয়ে কথা বলব। এটাকে বলা হচ্ছে কি এন্ডোমেট্রিওসিস। PCOS এর সমস্যাটা ঘরে, ঘরে সমস্যা এবং এই এন্ডোমেট্রিওসিস অনেকেই এটা আসলে মানে কনসিভ এর আগেও এটা নিয়ে অনেকে ভয়ে থাকেন। এবং দেখা যায় যে অনেকে চিন্তা ভাবনা থাকে যে আমার এন্ডোমেট্রিওসিস বা আমার পিরিয়ড এর সময় প্রচুর ব্যথা হয়। আমি কি আসলে বাচ্চা কনসিভ করতে পারবো কিনা? এটা কি আসলে কনসিভ করতে কোন রকমের বাধা দেয়? আপু এটা এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে খুব বলতে গেলে কষ্টদায়ক একটা সমস্যা। অবশ্যই। এতে হচ্ছে জ্বরের ভেতরের যে টিস্যুটা, হুম, হুম, তা হুম। হচ্ছে জ্বরের বাইরে বেড়ে উঠতে থাকে। আচ্ছা, আচ্ছা। যেমন কি ফ্যালোপিয়ান টিউবে, ডিম্বাণুতে এসব জায়গায় ডিম্বাশয়ে এসব জায়গায় এটা বেড়ে উঠতে থাকে। তো এর প্রধান লক্ষণ হচ্ছে কিন্তু পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথা হওয়া। আচ্ছা, আচ্ছা। সচরাচর কম বেশি ব্যথা কিন্তু সবারই হয়ে সবারই থাকে। হয়ে থাকে। কিন্তু এক্সাক্টলি। আমরা অনেক সময় অনেককেই দেখি যে বলে পিরিয়ডের সময় সে রেগুলার লাইফ লিড মেইনটেইন করতে করার যে পারে না। হ্যাঁ, কাজগুলা, হ্যাঁ। সেটা করতে ওগুলাতে পারে না। বাধা পড়ে যাচ্ছে। সে হ্যাঁ, মানে হ্যাঁ। পেট ব্যথায় কুঁকড়ে পড়ে আছে একদিকে, জ্বরও চলে আসে হুম, অনেকের, হুম, 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 হুম। অতিরিক্ত ব্যথা হয়। তো এটি হচ্ছে আপনার মানে এই সমস্যাটার কারণে এন্ডোমেট্রিওসিস কারণে কিন্তু ডিম্বাণুতে আপনার যাতায়াতের পথও বন্ধ করে দিতে পারে। আচ্ছা, আচ্ছা। সো যদি কারো এমন সমস্যা থেকে থাকে তবে দেরি না করে দ্রুত কিন্তু কনসিভ করার পরামর্শ আমরা দিয়ে থাকি। কনসিভ করার চেষ্টা করা উচিত। অথবা ল্যাপারোস্কোপিক চিকিৎসার মাধ্যমে পথটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে যদি এন্ডোমেট্রিওসিস থেকে থাকে তাহলে হচ্ছে গিয়ে দ্রুত কনসিভ এর চেষ্টা করতে হবে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে এবং হবে। যদি এন্ডোমেট্রিওসিস এর কারণে কোনো ডিম্বাশয় থেকে ডিম্বনালী কোনোভাবে ব্লক থাকে তাহলে সেটার চিকিৎসা নিতে হবে। জি, এবং এটা জানতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উম নির্ধারিত যে ট্রিটমেন্ট গুলো আছে বা যে টেস্ট গুলো আছে সেগুলো করাতে হবে। করাতে হবে। ধন্যবাদ ডক্টর সানা। আর আমরা এখন একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করব সেটা হচ্ছে কি PCOS আমরা যেটাকে বলছি সেটাকে আমরা সংক্ষেপে যেটাকে বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এক্ষেত্রে আমরা এখানে আসলে মানে মেটফর্মিন অনেকেই দিয়ে থাকেন। হুম, এই হুম। মেটফর্মিন এর আসলে ভূমিকাটা কি? এটা তো একটা মানে আমরা তো জানি হচ্ছে গিয়ে মেটফর্মিন ডায়াবেটিস এর একটা ওষুধ।
আমরা কেন এটা পিসিওএস এ ইউজ করব? অনেকে বলে যে আমার তো ডায়াবেটিস হয়নি, আমাকে কেন মেটফরমিন সাজেস্ট করছে? আমি মেটফরমিন খাবো না। হুম। মানে এটা কি আসলে কোনো মানে ভূমিকা কি আছে আসলে? আ হ্যাঁ, আপু এটার কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত। আপনি ঠিক বলেছেন যে আমার তো মেটফরমিন তো ডায়াবেটিসের ওষুধ। আমি কেন পিসিওএস এ এটা খাবো? পিসিওএস তো আর ডায়াবেটিস তো এক না। না। এখানে আপু পিসিওএস এ মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এক্সাক্টলি। তো ইনসুলিনের কথা যেহেতু আসছে তাহলে তো আমরা জানি যে ডায়াবেটিস তো ইনসুলিন রিলেটেড। তো ইনসুলিন এখন পিসিওএস এ যে আবার ডায়াবেটিস তাও কিন্তু না। পিসিওএস আর ডায়াবেটিস ভিন্ন। ডিফারেন্ট। কিন্তু পিসিওএস এ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। হুম, হুম। তো মেটফরমিন শুধু যে আপনার ডায়াবেটিক ওষুধ তা কিন্তু নয়। আচ্ছা, এটিকে কিন্তু শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে ওভুলেশন বা ডিম্বাণু ফোটাতে সাহায্য করে আরকি। আচ্ছা। তো আর যারা প্রাকৃতিক উপায় খুঁজছেন তাদের জন্য সিড সাইক্লিং এখন খুব জনপ্রিয়। আচ্ছা, এটা হচ্ছে পিরিয়ডের ১ম থেকে ১৪তম দিন পর্যন্ত মিষ্টি কুমড়ার বীজ আচ্ছা, ও তিসি এবং ১৫তম থেকে ২৮তম দিন পর্যন্ত সূর্যমুখীর বীজ ও তিল খাওয়া। এটা হরমোনাল ব্যালেন্স ঠিক করতে কিন্তু দারুণ কাজ করে। দ্যাট তবে মিনস হচ্ছে গিয়ে আমাদের মানে বিভিন্ন সবজির যে বীজ যেগুলো আমরা ফেলে দেই, জি, এগুলো আসলে মানে খাওয়াটা অনেক বেশি এগুলার কিন্তু অনেকগুলা মানে কি পজিটিভ সাইডস কিন্তু আছে আচ্ছা, আচ্ছা বলতে বেশ গেলে। ভালো কিছু গুণাবলী আছে। জি। তবে এগুলা আ জাদুর মতো যে কাজ করবে তাও কিন্তু আবার না। আচ্ছা, মানে আচ্ছা। হ্যাঁ, পজিটিভ সাইডস আছে। কিন্তু আবার এটা মানে ইফেক্টিভ খেলেই নাও হতে মাত্রই পারে। যে আমার এটা মানে নরমাল হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। না, এটা মোটেও না। কিছু পজিটিভ গুণ আছে। পজিটিভ গুণগুলো আসলে আমাদের শরীরের জন্য ভালো। আম কিন্তু যখন আমাদের ওষুধ লাগবে তখন আমাদের অবশ্যই ওষুধে যেতে ওষুধ হবে। লাগবে। প্লাস আমাদের লাইফস্টাইলটাও একটু মেইনটেইন করতে হবে। হুম, হুম, ডায়েট, তারপর হচ্ছে ব্যায়াম হুম। এগুলা তো করতেই হবে। অবশ্যই, অবশ্যই থ্যাংক ইউ। আ এবার আমরা একটু ডিফারেন্ট একটা টপিকে আসি। সেটা হচ্ছে গিয়ে আমরা বলি যে কনসিভ এর ক্ষেত্রে আসলে আমি মাকে নিয়ে কথা বলছি। মায়ের শরীর নিয়ে কথা বলছি। মায়ের চিকিৎসা নিয়ে কথা বলছি। মায়ের মানে পিসিওএস এর সমস্যা বা অন্যান্য যে টিকাগুলোর কথা বলছি। অনেক কিছুই বলছি। মাকে নিয়েই সবকিছু কথা বলছি। কিন্তু একটা বাচ্চা দুনিয়ায় আসতে গেলে একটা মাকে কনসিভ করতে হলে সেখানে তো অবশ্যই বাবার স্পার্ম এর অনেক বেশি গুরুত্ব আছে। এই অবশ্যই। যে স্পার্ম বাবার ভূমিকা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি। বাবার ভূমিকা নিয়ে যদি আলোচনায় আসি, আমরা জিঙ্ক এর কথা বলছি। তো স্পার্ম এর গঠন বা মরফোলজি কেন এত জরুরি? আপু অনেক সময় হয় কি আমরা দেখি যে স্পার্মের সংখ্যা বা স্পার্ম কাউন্ট ঠিক থাকে। কিন্তু সেগুলোর গঠন ঠিক থাকে না। তো এক্সাক্টলি। আম যেমন স্পার্মের মাথা বা লেজ এগুলা বাঁকা থাকে। তো এতে কিন্তু স্পার্ম ডিম্বাণুর দেয়াল ভেদ করতে পারে না। হুম, তো স্পার্মের কোয়ালিটি বাড়াতে আ কোএনজাইম Q10 এর আ এবং ভিটামিন ই অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট। তো এগুলো কিন্তু আম অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং আপনার স্পার্মের মোটিলিটি বা সাঁতার কাটার ক্ষমতা যেটা, এটা বাড়িয়ে দেয়। হবু বাবাকে বুঝতে হবে যে তার বীজের মান যত ভালো হবে, বাচ্চার স্বাস্থ্য তত মজবুত তত হবে। মজবুত হবে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে একটা বাচ্চা, সুস্থ বাচ্চা তৈরি হতে শুধু যে মায়ের ঘরটা ভালো হলে হবে না, সেখানে বাবার যে বীজটা আসছে, স্পার্মটা আসছে, সে স্পার্মটাও ভালো হতে হবে। কোয়ালিটিফুল হতে হবে। হ্যাঁ, তো আমরা অনেকে বলি যে মানে বাবার সব টেস্ট করেছি। বাবার টেস্ট করানোর পর বাবার সমস্ত কিছু স্বাভাবিক আছে। এরপরও কেন মায়েরও সবকিছু স্বাভাবিক আছে, বাবারও সবকিছু স্বাভাবিক আছে। কেন কনসিভ হচ্ছে না? হচ্ছে না। এই কনসিভ না হওয়ার পেছনে এটাও কিন্তু একটা বিষয়। অনেক সময় আমরা বলি যে পিসিওএস আছে মায়ের সেজন্য হয়তোবা কনসিভ হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে মায়ের বা বাবার যে কারোরই যেকোনো সময় সমস্যা থাকতে পারে। হুম, যে কারোরই সমস্যা হতে পারে। ইভেন দুজনেই স্বাভাবিক থাকার পরেও কিছু হিডেন কিছু সমস্যা থাকতে পারে যেগুলো আসলে খালি চোখে আমরা দেখতে পাই না। দেখতে পাই না। এইটা কিন্তু সেরকম একটা সমস্যা যেটা আসলে খালি চোখে দেখা যায় না। রাইট। কিন্তু এটা করতে হবে নিজেদের। নিজেদের লাইফস্টাইল মডিফিকেশন, নিজেদের খাওয়া-দাওয়ার পরিবর্তন, মানসিক স্ট্রেস থেকে দূরে থাকা। এই সমস্ত কিছু কিন্তু একটা সুস্থ বাচ্চা, একটা স্বাস্থ্যবান বাচ্চা দুনিয়ায় আনার জন্যে খুব বেশি গুরুত্বপূর্ণ। জি। এবং বাবার স্পার্ম এর গঠন ভালো হওয়ার জন্যে বাবাকেও কিন্তু কিছু ভিটামিনস এর মধ্য দিয়ে যেতে হবে এবং তাকেও সেটা নিতে হবে। জি। শুধু যে মাকেই সমস্ত কিছু খাওয়া-দাওয়া করতে হবে, মাকেই সবকিছু রুলস মেইনটেইন করতে হবে ব্যাপারটা এরকম না। বাবাকেও সেখানে সমান তালে একইভাবে পার্টিসিপেট করতে হবে। এক্সাক্টলি। ধন্যবাদ ডক্টর সানা। আমরা এবার আসি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বনাম পিরিয়ড। অনেক মা কনসিভ করার পরে শুরুর দিকে হালকা রক্ত দেখে ভয় পান। অনেকেরই শুরুর দিকে হালকা একটু রক্তপাত হতে পারে। এমনি তিনি হয়তোবা জানতে পারেন নাই যে তখনও কনসিভ করেছেন করেছে। বা হয়তোবা একটা পিরিয়ড মিস গেছে। মিস যাওয়ার পরে ১ম দিকেই হালকা, হালকা একটু করে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হচ্ছে। ঠিক আছে? তো
তখন তিনি এটা মনে করেন যে তার কি পিরিয়ড হয়ে গেল? মানে সে কি কনসিভ করেই সাথে, সাথে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল? এরকম একটা ধারণা চলে আসে। তো এই কন্ডিশনটা একটু আসলে যদি দর্শকবৃন্দের জন্য যদি ক্লিয়ার করে দিতেন। আ জি আপু, এটা আসলে এখানে একটু ক্লিয়ার কনসেপশন দরকার। যেমন ধরেন এটাকে আসলে আপনি যেটা বললেন যে হালকা একটু ব্লিডিং বা স্পটিং, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন স্পটিং বা ইমপ্লান্টেশন ব্লিডিং ও বলি হুম। আমরা অনেক সময়। এটা হচ্ছে ডিম্বাণু নিষেকের পর যখন সেটি জ্বরের দেয়ালে মানে নিজেকে গেঁথে নেয়, তখন হচ্ছে সামান্য রক্তপাত হতেই পারে। সবার ক্ষেত্রে হয় তা না। আবার কেউ যদি বলে যে আমার ক্ষেত্রে হলো না কেন? মানে হুম। এটা কনফিউশন রাখার কোনো দরকার নেই। এটা কারো, কারো হয়, হবেই কারো, যে কারো এমন কোনো কথা হ্যাঁ, নেই। কারো, কারো ক্ষেত্রে হতে পারে। হতে পারে। হুম। তো এটি পিরিয়ডের মতো ভারী হয় না। এটার কিন্তু রংটা হচ্ছে কিছুটা গোলাপি বা মানে খয়েরি হয় এবং মাত্র ১ থেকে ২ দিন থাকে। একদম অল্প। মানে একদম হালকা হালকা স্পটে স্পটিং। যায়, হ্যাঁ। জি, সেটাই। অনেক মা এটাকে কিন্তু পিরিয়ড মনে করে ভারী কাজ করেন। মানে এই যে আমার তো পিরিয়ড, ভারী কাজ আমি যা, যা করার মানে ডেইলি রুটিন স্বাভাবিক লাইফ এ যা যেরকম করার চলছেন সেরকমই চলতে হ্যাঁ, থাকেন। চলতে থাকেন বা ওষুধ খান। যা ঠিক নয়। এটা মোটেও উচিত হ্যাঁ, না। অনেকে হচ্ছে গিয়ে মনে করেন যে আসলে এখন কনসিভ তো করতে চাইছি। তো যেহেতু হালকা, হালকা ব্লিডিং হচ্ছে, ব্লিডিং টা বন্ধ করার জন্য ওষুধ খাই। আল্টিমেটলি ওই ওষুধটা কিন্তু ব্যাকফায়ার করে অনেক সময়। দেখা হ্যাঁ, যায় যে তখন সেটা আপনার মিসক্যারেজই করে দেয়। বা অনেকে হচ্ছে গিয়ে ঠিক আছে কনসিভ যখন করে নিয়ে হতাশ হয়ে তখন স্বাভাবিক জীবনটা লিড করতে যান। তখন সেটাও কিন্তু আসলে মিসক্যারেজ এর দিকে ঝুঁকে যায়। সেটাই। আ তো আমরা বলব যে যদি পিরিয়ড এর ডেট এর কয়েকদিন আগে বা পিরিয়ড মিস হওয়ার কয়েকদিনের মধ্যে এমন হালকা স্পটিং দেখেন আপনি, তাহলে হচ্ছে আপনি ধৈর্য ধরেন। আরো ৫ থেকে ৭ দিন অপেক্ষা করেন। এরপর একটা প্রেগন্যান্সি টেস্ট করে দেখেন। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক আছে ডক্টর সানা, এবার একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলব। আমাদের এখনকার লাইফস্টাইলটা বেশ স্ট্রেসফুল একটা লাইফস্টাইল। প্রত্যেকটা মানুষের জন্য। চাকরিজীবী যারা চাকরি করেন না, হাউসওয়াইফ আছেন, প্রত্যেকের জন্যই কিন্তু লাইফটা বেশ স্ট্রেসফুল একটা লাইফ। তো এই যে মানে স্ট্রেস, মানে অফিস, সংসার, আবার আমাদের সমাজের বিয়ের মাসখানেক পরে আত্মীয়দের প্রশ্ন শুরু হয় যে, "বাচ্চা কখন হবে? তোমরা বাচ্চা নিচ্ছ না কেন? এখনো বাচ্চা হয় না কেন?" এই যে প্রশ্নগুলো, এই যে সামাজিক এবং শারীরিক একটা মানসিক একটা প্রেশার, একটা চাপ, এটা কি আসলে গর্ভধারণে কোন ধরনের বাধা দেয়? তো আপু, এটা নিয়ে আসলে আমি খুব আক্ষেপ করি। অতিরিক্ত স্ট্রেস। অতিরিক্ত স্ট্রেস কিন্তু আমাদের হরমোনকে ওলটপালট করে দেয়। মানে আমাদের হরমোনের যে ব্যালেন্সটা ওটাকে ইমব্যালেন্স করে দেয়। আচ্ছা। তো অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থাকলে কিন্তু শরীরে কর্টিসল নামক একটা হরমোন থাকে যেটার মানে লেভেলটা বা মাত্রাটা অনেকটুকু বেড়ে যায়। যা ওভুলেশন এ বাধা দেয়। আর এমনকি পুরুষদের শুক্রাণুর গুণগত মানও কিন্তু নষ্ট করে এই স্ট্রেস। তো আবার অনেকেই হচ্ছে ধূমপান করে বা হুম। অ্যালকোহল নেয়, হ্যাঁ, হ্যাঁ। অ্যালকোহলে আসক্ত থাকে। এগুলাও কিন্তু ডিম্বাণু ও শুক্রাণু উভয়েরই গুণগত মান কমিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে বাবা হতে চাইলে পুরুষদেরও কিছু দায়িত্ব আছে। অবশ্যই, অবশ্যই আপু। পুরুষদের তো অবশ্যই দায়িত্ব আছে। কারণ বাচ্চা হওয়ার ক্ষেত্রে তো মা একাই রেসপনসিবল না। এক্সাক্টলি। মা-বাবা ২ জনেরই সমন্বয়েই একটা একটা শিশু দুনিয়ায় আসে। আসে। তো আম স্বামী যদি ধূমপান করেন বা অতিরিক্ত স্ট্রেসে থাকেন, তবে কিন্তু গর্ভধারণ কঠিন হতে পারে। আর ধূমপান শুক্রাণুর ডিএনএও নষ্ট করে দেয়। তো এতে গর্ভপাতের ঝুঁকিও বেড়ে যায়। আচ্ছা। তো আমি হবু বাবাদের বলব, আপনার স্ত্রীর প্রস্তুতির পাশাপাশি আপনারাও লাইফস্টাইলটা বদলান। মা হতে যাওয়ার জার্নিটা একটা টিম ওয়ার্ক। তাই প্রেগন্যান্সি প্ল্যান করলে স্বামী-স্ত্রী দুজনেই যেন একটা আনন্দের পরিবেশের মধ্যে থাকেন। আর রাতে হচ্ছে রাত জেগে ফোন স্ক্রল করা অথবা পর্যাপ্ত ঘুম না হওয়া এবং ক্যাফেইন কমিয়ে আনা খুব দরকার। ফোন স্ক্রল করা, ঘুম না হওয়া এগুলা কিন্তু খুব বড় একটা ইফেক্ট করে যেটা আমরা হয়তো আম সাথে, সাথে বুঝতে পারি না। কিন্তু পরবর্তী গিয়ে এটা দেখা যায় আমাদের ইন্টারনালি অনেক খারাপ একটা ইফেক্ট ফেলে। এক্সাক্টলি। মানে আমাদের পর্যাপ্ত ঘুম না হলে আমরা যেটা বলি যে পরবর্তী দিন যখন কাজে যাব তখন একটা টায়ার্ড ভাব থাকে। আল্টিমেটলি মেজাজ খিটখিটে হয়ে থাকে, যেটা আসলে মেন্টালি আরো বেশি স্ট্রেসফুল করে ফেলে। দ্যাট মিনস একটা সুস্থ বাচ্চা দুনিয়ায় আনতে গেলে প্রিপারেশনটা আসলে বাচ্চার বাবা এবং মা দুজনেরই সমান। এবং নিজেদের শরীরের যত্ন, মনের যত্ন এবং নিজেদের জন্য একটা সুন্দর পরিবেশের তৈরি করা, এটা আসলে খুব জরুরি একটা সুন্দর আ সুস্থ বাচ্চা দুনিয়ায় আনার জন্যে। জি। ধন্যবাদ ডক্টর সানা। সব প্রস্তুতি তো হলো। এবার ধরুন একজন মা পিরিয়ড মিস করলেন। হুম। পিরিয়ড মিস করার পর তখনই সবার আগে দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে একটা প্রেগন্যান্সি কিট কিনে নিয়ে আসলেন। এই যে কিন্তু এই কিটের যে ব্যবহার সেটা সঠিক নিয়মটা কি?
আবার অনেকে বলেন যে আপা একটা দাগ গাঢ় এবং আরেকটা দাগ হচ্ছে হালকা করে উঠেছে। তার মানে কি আমি প্রেগন্যান্ট? মানে এই কনফিউশনটা যদি একটু দূর করতেন। তো আপু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। প্রেগন্যান্সি কিট মূলত প্রস্রাবে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামক একটা হরমোন, HCG বলে থাকি আমরা ইন হ্যাঁ, শর্ট। এটা অনেকগুলো কিটেও লেখা থাকে। HCG-টার মানে উপস্থিতিটা পরীক্ষা করে। হুম, তো এই হরমোনটি তখনই তৈরি হয় যখন ভ্রূণ জরায়ুতে গেঁথে যায়। আচ্ছা। এখানে আসলে আমাদের ৩ টি বিষয় মায়েদের মনে রাখতে হবে। হুম, 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 ৩ টি জিনিস হচ্ছে, একটি হচ্ছে সঠিক সময়, দ্বিতীয়টি হচ্ছে হালকা দাগের মানে কি? তৃতীয়টি হচ্ছে ফলস পজিটিভ বা নেগেটিভ দিয়ে কি এটার মানে কি বোঝায়? হচ্ছে? তো আমরা ১ম টা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে সঠিক সময়। পিরিয়ড মিস হওয়ার অন্তত ১ সপ্তাহ পর টেস্ট করলে সবচেয়ে মানে নির্ভুল রেজাল্টটা পাওয়া যায়। আর এই টেস্ট করার নিয়মটা হচ্ছে, অনেকেই জানে না, মানে যেকোনো টাইমেই কিটটা এনে মানে হ্যাঁ, দিনের হ্যাঁ। যেকোনো একটা টাইমে ইউরিনটা টেস্ট করে। কিন্তু এটার নিয়ম হচ্ছে আর্লি মর্নিং, মানে আপনি সারারাত ঘুমালেন। ঘুম থেকে ওঠার পর যখন আপনি ওয়াশরুমে যাবেন, ওই প্রস্রাবটা নিয়ে টেস্ট করা। সকালের ১ম প্রস্রাব এই হ্যাঁ, পরীক্ষাটাই ওই পরীক্ষাটা করলে আপনি মানে রেজাল্টটা অ্যাকুরেসি হওয়া মানে অ্যাকুরেট হওয়ার চান্সটা খুব খুব বেশি বেশি থাকে। থাকে। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে ২য় পয়েন্টটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে হালকা দাগের মানে কি? হুম, হুম। তো কিটে যদি একটি গাঢ় রেখা আর একটি খুব হালকা বা আবছা রেখা আসে, তার মানে আপনি সম্ভবত গর্ভবতী। কিন্তু HCG এর পরিমাণ শরীরে তখনও কম বলে হয়তো দাগটা হালকা আসছে। হালকা এজন্য আসে। আপনার করণীয় হচ্ছে তখন আরো ২-৩ দিন বা ৩-৪ দিন অপেক্ষা করেন। এরপর আবার টেস্টটা রিপিট করেন। তখন দেখবেন দাগটা গাঢ় হয়েছে। আচ্ছা, তখন আপনি কনফার্ম হতে পারবেন, আর কনফিউশন রইল না। আচ্ছা। আর আমাদের ৩য় বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ। সেটা হচ্ছে আম ধরেন কখনো এমন হয় কি, কিছু ওষুধের কারণে হুম, হুম, হুম। বা খুব ভোরে টেস্ট না করলে, যেটা আমি ১ম পয়েন্টে পয়েন্টে বললাম, বললেন, হ্যাঁ। ভুল টাইমে। হুম, তো কিছু ওষুধ বা মানে ভুল টাইমিং এ টেস্ট করলে তখন কিন্তু ভুল রেজাল্ট আসতেই পারে। আসতে পারে। তো তাই কিটে পজিটিভ আসা মাত্রই একজন গাইনোকোলজিস্ট এর কাছে গিয়ে রক্ত পরীক্ষা, সিরাম HCG পরীক্ষাটা আ করে এটার মাধ্যমে নিশ্চিত হওয়াটা আমার মনে হয় আরো বেশি মানে অ্যাকুরেট একটা অ্যাকুরেট রেজাল্ট রেজাল্ট দেবে। পাওয়া যাবে। হ্যাঁ। এক্সাক্টলি। থ্যাংক ইউ। আ তার মানে হচ্ছে হালকা দাগ দেখলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা মূলত শুরুর একটা সংকেত। হ্যাঁ আপু, একদম তাই। আর মনে রাখতে হবে, কিট পজিটিভ আসা মানেই আপনার কিন্তু এখন থেকেই যাত্রা শুরু। তো এক্সাক্টলি। এখন থেকেই ভারী কাজ বন্ধ করে বিশ্রাম এবং ফলিক অ্যাসিড চালিয়ে যেতে হবে। আচ্ছা। এখন যে পয়েন্টটা নিয়ে কথা বলব, অনেকে হচ্ছে গিয়ে আগে হয়তো ১ টা ২ টা বাচ্চা হয়েছে বা বাচ্চা রিসেন্টলি হয়েছে। হুম। একটা সিজার হয়েছে। একটা সিজারের ঠিক কতদিন পরে আমি নেক্সট প্রেগন্যান্সির প্ল্যান করতে পারবো? মানে কতদিন পরে একটা বাচ্চা নেওয়া যায় একটা সিজার হওয়ার পর? তনি আপু, আসলে আম আগের সিজারের ক্ষত বা স্কার যেটা বলি আমরা, হুম, হুম, হুম। সিজারিয়ান স্কার, এটা পুরোপুরি শুকিয়ে জরায়ুটা আগের মতো শক্তিশালী হতে কিন্তু বেশ সময় লাগে। তো আমরা কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস বিরতি দিতে বলি। আর যদি খুব দ্রুত কনসিভ করা হয়, তবে কিন্তু গর্ভাবস্থায় জরায়ুর দেয়াল ফেটে যাওয়ার একটা ঝুঁকি থাকে। মানে হুম, 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 ইউটেরাইন হুম। রাপচার যেটাকে হ্যাঁ, আমরা হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে খুবই ভয়ংকর। এটাতে কিন্তু মা ও শিশু উভয়ের জন্যই কিন্তু প্রাণঘাতী হতে পারে এই বিষয়টা। এক্সাক্টলি, এক্সাক্টলি। তার মানে হচ্ছে কি আমরা যখন একটা যখন বাচ্চা হয় দুনিয়ায় আসে, সুস্থ একটা বাচ্চা যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পরে যদি সিজার করা হয়, সিজারে যদি বাচ্চাটা আসে তাহলে হচ্ছে গিয়ে সিজার শেষ মানে সিজারের পরে অন্ততপক্ষে ১৮ থেকে ২৪ মাসের একটা গ্যাপ রাখা আমাদের জন্য খুবই জরুরি। বিকজ এইখানে আমাদের অনেক কিছু বিষয় একসাথে জড়িত। সেটা হচ্ছে গিয়ে যেই ঘরে বাচ্চাটা বেড়ে উঠবে, যে ঘরে বাচ্চাটার বেড়ে ওঠার জায়গা, সেই ঘরটা যদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে না আসে, এই অবস্থায় যদি আরেকটা কনসিভ হয় সেক্ষেত্রে সেই ঘরটাই ভেঙে যাওয়ার একটা ঝুঁকি থাকে। থাকে। এবং এমনকি ওই ঘর যেই মানুষ বহন করে বেড়াচ্ছে সেই মায়ের স্বাস্থ্য ঝুঁকি থাকে, মৃত্যু ঝুঁকি থাকে। ইভেন বাচ্চা যদি কনসিভ করার পর আস্তে, আস্তে বেড়ে ওঠে, বেড়ে ওঠার পরে বেড়ে যখন উঠছে, বাচ্চা যখন বড় হচ্ছে, বড় হতে একটা সময় ওই যেহেতু কিছুদিন আগে একটা সিজার হয়েছে এবং মায়ের জরায়ু তখনও অতটা মানে শক্তপোক্ত হয়নি। ঘরটা তখনও আবার আগের মতো অবস্থায় ফিরে যায়নি। সেটা হচ্ছে গিয়ে বাচ্চা বেড়ে উঠতে ওটা আবার ফেটে যেতে পারে। যেটা পারে। বাচ্চার মা এবং বাচ্চা দুজনের জন্যই মৃত্যু ঝুঁকি বহন করে। বহন করে। ধন্যবাদ ডক্টর সানা। আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম। অনেকেই আছে আমরা অনেক সময় অনেক এরকম অনেক প্রেগন্যান্ট মাদেরকে পাই যারা হচ্ছে বাচ্চা নিয়ে আসেন যাদের বাচ্চার বয়স হয়তোবা বাচ্চা মাত্র দুধ ছেড়েছেন।
6 মাস বা 8 মাস বয়স এই অবস্থায় আমরা পাই যে মা আরেকবার কনসিভ করেছেন। এটা মানে খুব কমনলি আমরা দেখতে পাই। কিন্তু এটা আসলে বাচ্চার মা এবং বাচ্চার জন্য অনেক বেশি একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই আসলে বাবা-মা প্রত্যেকেই এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখবেন বলে আশা রাখছি। আমরা আমাদের পরের পয়েন্টে আসি। আ এই সিজার রিলেটেড এবং এই রিলেটেড একটা প্রশ্ন সেটা হচ্ছে ধরুন ১ম বাচ্চাটা ছোট ছিল হুম, বা দেখা যাচ্ছে যে তার আগের প্রেগন্যান্সিতে প্রেশার অনেক বেশি ছিল। হুম। হাই প্রেশার ছিল বা ডায়াবেটিস ছিল বা যেকোনো ধরনের কোনো না কোনো কমপ্লিকেশন ছিল বাচ্চা পেটে থাকা অবস্থায়। তাহলে কি পরবর্তী প্রেগন্যান্সির সময় পরবর্তীতে যদি আবার কোনো বাচ্চা নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কি আসলে বাড়তি কোনো ভয় আছে? আছে। তবে ভয় নয়। দরকার হচ্ছে বাড়তি সতর্কতা অবলম্বন এক্সাক্টলি। করার। আ যদি আগেরবার প্রি-এক্লাম্পসিয়া বা প্রেগন্যান্সিতে যেটা উচ্চ রক্তচাপের হ্যাঁ, সমস্যা অনেকে ডেভেলপ করে আমরা বলি। প্রি-এক্লাম্পসিয়া হয়ে যদি থাকে তবে কিন্তু এবার কনসিভ করার সময় থেকেই ডাক্তাররা খুব কম মাত্রার অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়ে আম মানে দি দিতে দেয়া হতে পারে। দিলে হয় কি তখন আপনার এই অ্যাসপিরিনের কাজটা হচ্ছে কি আপনার রক্ত চলাচলটা মানে স্বাভাবিক স্বাভাবিক রাখে। রাখে। হ্যাঁ। তো এগুলা দিয়ে কন্ট্রোল করার ট্রাই করে আরকি। যাতে আগেরবারের মতো সেই সমস্যাটা আবার ডেভেলপ না করে। আর আম ইতিহাস জানা থাকলে কিন্তু চিকিৎসা করা সহজ হয়ে যায়। এক্সাক্টলি মানে আগের বাচ্চা পেটে থাকতে যে কি সমস্যা ছিল, এটা যদি মা ডক্টরের কাছে যান তাহলে তিনি অবশ্যই জানতে পারবেন। পারবে। এবং হুম। পরবর্তী বাচ্চা হওয়ার সময় যদি এই ইতিহাসগুলো ডক্টরকে জানানো হয় তাহলে সেক্ষেত্রে পূর্ব একটা প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। হয়। এবং এগেইন একই কথা আবার বলছি যে পরের বাচ্চা নেওয়ার সময় আবারও বাচ্চা নেওয়ার আগে যদি ডক্টরের সাথে কথা বলা যায় এবং ডক্টরের পরামর্শে থাকা যায় এবং ডক্টরকে এই বিষয়গুলো জানিয়ে রাখা যায় তাহলে হচ্ছে গিয়ে এই প্রেগন্যান্সিতে আমরা হয়তোবা আগের সমস্যাগুলো থেকে আরেকটু কিছুটা পরিত্রাণ পেতে পারি বা হুম, কিছুটা উপকার পেতে পারি বা একটা সিরিয়াস পর্যায়ে যাওয়ার আগেও আমরা কিছু ব্যবস্থা যাতে নিজেরা নিতে পারি, প্রস্তুত থাকতে পারি সেটা করা সম্ভব হবে। হবে। ধন্যবাদ ডক্টর সানা। এই প্রেগন্যান্সির সময়ে আমরা আসলে অনেকেই ওষুধ খেতে চাই না। ওষুধ খেতে আসলে খুব বিরক্ত লাগে বা অনেক সময় আসলে ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না। তো তাদের জন্য কি পরামর্শ দিবেন? আপু যদি কারো বর্ডারলাইন ডায়াবেটিস বা প্রেশারের সমস্যা থেকে থাকে তবে কিন্তু ৩ মাস আগে থেকে ডায়েটটা মেইনটেইন করতে হবে। একটা কড়া ডায়েট আর প্রতিদিন অন্তত ৪০ মিনিট করে হাঁটা। হুম, এবং হচ্ছে স্ট্রেস কমানোর মাধ্যমে অনেক সময় কিন্তু ওষুধ ছাড়াই রোগ নিয়ন্ত্রণ করা যায়। তো মা হওয়ার আগে শরীরকে কিন্তু ডিটক্স করার এটিই সেরা একটা সুযোগ। এক্সাক্টলি। থ্যাংক ইউ। আ শেষ আমি আরেকটা পয়েন্টে আসছি। সেটা হচ্ছে গিয়ে ইউরিন ইনফেকশন। হুম, আমরা অনেকে হচ্ছে গিয়ে মানে দেখা যায় অনেকেই কমপ্লেইন নিয়ে আসে যে আম প্রেগন্যান্সি একদম শুরুর দিকেই দেখা যায় বা প্রেগন্যান্সির আগেই দেখা যায় যে আমার অন্য কোনো সমস্যা নাই। আমার শুধু হচ্ছে গিয়ে ঘন শুধু প্রস্রাব হয় বা শুধু আমার প্রস্রাবের রাস্তায় খুব চুলকানি হয় বা আমি যখন মেলামেশা করি তখন আসলে আমার খুব ব্যথা হয় বা জ্বলে। বা দেখা যাচ্ছে যে এরকম আরো কিছু সমস্যা থাকতে পারে। তলপেটে ব্যথা করে, মাসিকের সময় তলপেটে ব্যথা হয়, প্রস্রাব করার সময় তলপেটে ব্যথা করে। বিভিন্ন ধরনের সিম্পটম নিয়ে আসে। হুম। কিন্তু কোনো পরীক্ষা-নিরীক্ষা নাই। ঠিক আছে? তো এই যে বাচ্চা হওয়ার আগ মুহূর্তে বা বাচ্চা কনসিভ করার পরে এই যে সমস্যাটা ইউরিন ইনফেকশন যেটা অনেক ক্ষেত্রে মায়েরা টেরও পান না বা বুঝেন না বা ধরতে পারলেও আসলে খুব একটা বেশি গুরুত্ব দেন না। কারণ এটা তখনো মানে সিভিয়ার পর্যায়ে যায় নাই। সিভিয়ার পর্যায়ে যাওয়ার আগেই তারা যেটাতে ভুগছেন তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না কারণ মানিয়ে নিতে পারছেন। কারণ ওদের এটা মানে আমরা সবাই জানি যে আসলে আমাদের মায়েরা অনেক শক্ত থাকার চেষ্টা করেন। যদিও রোগের সাথে শক্তি দেখিয়ে লাভ হয় না। লাভ হয় না। কিন্তু আসলে তারা মানে শক্ত থাকার চেষ্টা করেন। তো এই যে ইউরিন ইনফেকশন এটা কেন অবহেলা করা যাবে না? এটা অবহেলা করলে আসলে কি হবে? কি হয়? এটা হচ্ছে আপু ধরেন ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনটা এটা হচ্ছে মায়েদের খুব কমন একটা সমস্যা। আর এক্সাক্টলি, আমি বলব মায়েদের না, এটা আমরা মেয়ে জাতিরই কমন একটা সমস্যা। এক্সাক্টলি। তো কিন্তু গর্ভাবস্থায় এটি থাকলে এটা কিন্তু ক্ষতিকর। এটা করে কি এটা জরায়ুর মেমব্রেন বা আপনার পানির থলিকে দুর্বল করে দেয়। যার ফলে সময়ের আগেই কিন্তু বাচ্চা বের বাচ্চার যে পানিটা থাকে ওটা ভেঙে আম আপনার ডেলিভারির দিকে ওই যে যেটা বললাম আমি প্রিটার্ম লেবার মানে হ্যাঁ, হ্যাঁ, যেকোনো ইনফেকশনের কারণেই দেখা যাচ্ছে ঘুরে ফিরে বাচ্চার প্রিটার্ম লেবার এর দিকে যাচ্ছে। মানে হ্যাঁ, হ্যাঁ, সময়ের আগে ডেলিভারিটা হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তো এই ক্ষেত্রেও সেম ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে আম প্রিটার্ম ডেলিভারির
ঝুঁকিটা একটু বেড়ে যায়। তো তাই কনসিভ করার আগেই একটি ইউরিন টেস্ট করে তখন হচ্ছে কোনো এখানে ব্যাকটেরিয়া বা কোনো এরকম কোনো ইনফেকশনের চান্স আছে কিনা তা দেখে চিকিৎসা নিয়ে নিলে আমার মনে হয় এটা খুব সেফ। আচ্ছা। তার মানে হচ্ছে যে যদি ইউরিন ইনফেকশন থাকে তাহলে সেখানে ইনফেকশন জিনিসটা থাকলেই হচ্ছে গিয়ে আর্লি প্রিটার্ম লেবার হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে ইউরিন ইনফেকশন এটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে একটা কনসার্নের বিষয় এবং এই ইউরিন ইনফেকশন থেকে আর্লি প্রিটার্ম লেবার তো আছেই, এমনকি বাচ্চার শরীরেও কিন্তু ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। মানে বাচ্চা হওয়ার পরেও বাচ্চা ভুগতে পারে। মানে পুরো একটা সুস্থ প্রেগন্যান্সি জার্নি কমপ্লিট করার পরে শুধুমাত্র মানে এই ইউটিআই যেটাকে আমরা আসলে গুরুত্ব দিচ্ছিলাম না, মানে প্রস্রাবের রাস্তায় জ্বলাপোড়া করা, পেট ব্যথা করা বা প্রস্রাবের সময় ব্যথা করা, এগুলোকে আমরা যতটা মানে মনে করছি যেগুলো কিছুই না, সে ঠিক হয়ে যাবে, অল্প হালকা একটু ব্যথা, কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করছি না। আল্টিমেটলি এটা কিন্তু পরবর্তীতে বাচ্চার শরীরেও ইনফেকশন নিয়ে যেতে পারে। তার মানে আমাদেরকে এটা গুরুত্ব সহকারে দেখা উচিত। ধন্যবাদ ডক্টর সানা। আজকের মতো আমাদের এখানেই সমাপ্তি। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। পরবর্তী কোনো আরো কিছু আলোচনা নিয়ে, আরো অনেক কিছু নিয়ে আমরা কথা বলব। প্রিকনসেপশন এর বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হবে। প্রিকনসেপশনটা আমাদের কতটা জরুরি, এটা আসলে কত বেশি আসলে একটা মা হওয়ার জার্নির জন্যে, মা হওয়ার জার্নি শুরুর আগে একটা এই যে ভিজিটটা, প্রিকনসেপশন ভিজিট, এটা যে আসলে কতটা জরুরি এটা আসলে আমাদের প্রত্যেককে অনুভব করতে হবে এবং এটা এনশিওর করতে হবে একটা সুস্থ মা একটা সুস্থ শিশুকে দুনিয়ায় আনতে পারে। একটা সুস্থ জাতির জন্য একটা আ কি বলবো ব্যালেন্সড একটা জাতির জন্য আসলে সুস্থ মা এবং সুস্থ শিশুর কতটা জরুরি আমাদের। তো মার যত্ন যদি সঠিকভাবে হয় তাহলে শিশু সুস্থ হবে, সা স্বাস্থ্যবান হবে এবং আমরা একটা দারুণ একটা জাতি পাবো, দারুণ একটা দেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।